তিল নাকি মেয়েদের সৌন্দর্য, কিন্তু আমার স্বামী এটা সহ্যই করতে পারে না। আমি বাসর ঘরে চুপ করে বসে আছি। আজ আমার বিয়ে হয়েছে। বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে। সব মেয়ের মতোই অনেক স্বপ্ন নিয়ে স্বামীর জন্য অপেক্ষা করছি। আমার পরিচয়টাই তো দেওয়া হয়নি। আমি আর্নিতা, এবার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। খুব ভালো না হলেও মোটামুটি ভালোই চলছিল আমার পড়ালেখা। পড়ালেখার সুবিধার্থে হোস্টেলেই থাকতে হয়। একদিন ভার্সিটি থেকে এসে দেখি মা অনেকবার কল দিয়েছিল। ভার্সিটিতে থাকার কারণে মোবাইল সাইলেন্ট ছিল, তাই বুঝতে পারিনি। আমি দেখা মাত্রই মাকে কল দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পরই ফোনটা রিসিভ করল। হ্যালো মা, কল দিয়েছিলা? আমি মা না তো। মা রান্না করছে, তুই একটু ওয়েট কর, আমি মাকে দিচ্ছি। এ হলো আমার আদরের ছোট ভাই, এবার অষ্টম শ্রেণীতে পড়ে। হ্যালো, তোকে কতবার কল দিলাম, ধরলি না কেন? মা, আমি ভার্সিটিতে ছিলাম, মোবাইলটা সাইলেন্ট ছিল, তাই বুঝতে পারিনি। ওহ, তা বলো, কল দিয়েছিলে কেন? তুই কাল সকালেই বাসায় চলে আসবি, এখানে তোকে খুব প্রয়োজন। কিন্তু মা। কোনো কিন্তু না, আমি আসতে বলছি, তুই আসবি, এইটাই শেষ কথা। মা শুনো, আমি কিছু বলার আগেই ফোনটা কেটে দিয়েছে। আমি খুব চিন্তায় পড়ে গেলাম। কি এমন হলো যার কারণে মা আমাকে হঠাৎ করে যেতে বলছে? কিছুই বুঝতে পারছি না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সকাল 5টা বাজে। উঠে ফ্রেশ হয়ে আসলাম। মা বলেছে যখন যেতে তো হবেই, তাই সব চিন্তা ভাবনা বাদ দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। সকাল 6:30টার বাস ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাসে পাশের সিটে একটা লোক বসেছে। দেখতে খুব গম্ভীর, কিন্তু চেহারায় বেশ মায়া মায়া ভাব আছে। যতই সময় যাচ্ছে ততই লোকটার প্রতি আগ্রহ কেন জানি বাড়ছে। লোকটা সারা রাস্তা একদম যন্ত্রমানব হয়েই বসেছিল, একটুও নড়াচড়া না, কোনো দিকে তাকায়নি পর্যন্ত। এমনকি তার পাশে কেউ যে আছে সেদিকেও তার খেয়াল নেই। এইভাবেই আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম। বাস থেকে নেমে একটা রিকশা নিলাম। আমাদের বাড়ি রাস্তার সাথে হওয়ার সুবিধার্থে নেমে আর হাঁটতে হলো না। বাসায় ঢোকার সাথে সাথে বাদরটা আমাকে জড়িয়ে ধরল আর মা বাবাকে ডাকতে লাগল। মা এসে বলল, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। আমিও সোজা রুমে চলে আসলাম, তারপর ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে আছি। মা আমার জন্য খাবার নিয়ে আসলো। আমি বললাম, খাইয়ে দেও। মা আমাকে খাওয়ানোর জন্য লোকমা উঠালো কোথা থেকে, বাদরটা এসে খেয়ে ফেলল। আর বলা শুরু করল, আমি আগে খেয়েছি, তুই পারছো নাই। এই বলে বাদরটায় দৌড়ে চলে গেল। আমি ওর পিছনে যেতে নিলে মা বলল, পরে ঝগড়া করিস, এখন খেয়ে নে। সারাদিন তো মনে হয় কিছু খাস নাই। সত্যি অনেক ক্ষুধা লাগছে, তাই খাওয়া শুরু করলাম। খেতে খেতে মাকে জিজ্ঞেস করলাম, আমায় হঠাৎ করে আসতে বললে যে? মা বলল, সারাদিন অনেক ধকল গেছে, এখন খেয়ে শুয়ে পড়, এ বিষয়ে কালকে কথা হবে। মা খাইয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি শুয়ে পড়লাম, কিন্তু মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এইদিকে হঠাৎ বাসায় কেন আসতে বলল তারপর ওই ছেলেটা? কোনো উত্তরই মাথায় আসছে না। খুব ক্লান্ত, তাই এসব বাদ দিলাম। চোখ বুজে ঘুমানোর চেষ্টা করছিলাম। তখনই পায়ে সুরসুরি লাগল। তাকিয়ে দেখি বাদরটা এসেছে। তারপর দুই ভাই বোন মারামারি করে ঘুমিয়ে পড়লাম। জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে চোখে পড়ল। এতে ঘুমটা ভেঙে গেল। সকালে ঘুম থেকে উঠে সূর্যের মিষ্টি হাসিটা দেখার অনুভূতিই অন্যরকম।
তাই উঠে বারান্দায় এসে দাঁড়ালাম। সূর্য দেখতে দেখতে ওই লোকটার কথা আবারও মনে পড়ল। যতই ভাবছি আর ভাবব না ততই মুখটা চোখের সামনে ভেসে উঠছে। হঠাৎ মায়ের ডাক শুনতে পেলাম, আরু, আরু একটু আয় তো। হুম আসছি মা। আমি কিছু না ভেবে মায়ের কাছে গেলাম। এখানে বসো, কিছু জরুরি কথা আছে তোর সাথে। হুম বলো। তোর বাবা আসুক, তোর বাবাই বলবে। মার সাথে টুকটাক কথা বলতে বলতে বাবা চলে আসলেন। বাবা আমার পাশে বসতে গিয়েও মার পাশে বসলেন, কিন্তু অন্য সময়ে বাবা আমার পাশেই বসতেন। আমার সাথে দুদিন ধরে কি হচ্ছে কিছুই বুঝতেছি না। মা বাবা ফিসফিস করে কিছু একটা বলছে। যতটুকু কানে এলো, তুমি বলো। না, তুমি মা, তুমিই বলো। না, তুমি সব ঠিক করছো, তুমিই বলো। আচ্ছা, আমিই বলছি। আমি বাবা মাকে বললাম, তোমারা কি বলবে বলো। বাবা আমতা আমতা করে বলতে লাগলো, আসলে মা আমি একজনকে কথা দিয়ে ফেলেছি, তোকে কথাটা রাখতে হবে। তুমি কথা দিছ, আমি রাখব কি করে? কি বলছো এইসব কিছুই বুঝতেছি না, একটু বুঝিয়ে বলবা। আমি বলছি, তোর বাবা তার বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে ঠিক ফেলেছে। কি বলছো এইসব তোমারা? কোনো কথা নেই, বার্তা নেই, আর বিয়ে। ছেলে আমাকে দেখল না, আমি ছেলেকে দেখলাম না, আর তোমারা বলছো বিয়ে ঠিক। দেখ মা, রাগ করিস না, যা করেছি তোর ভালোর জন্যই। হ্যাঁ, আমি জানি তোমারা যা করবে আমার ভালোর জন্যই করবে, কিন্তু কোনো কিন্তু না। ছেলে দেখতে মাশাল্লাহ, এই ছবি দেখ তুই, তোর ও অপছন্দ হবে না। ছেলের নাম কুয়াশা। ছবির দিকে তাকাতে আমি অবাক, এটা তো ওই লোকটা। বাবা আরও বলতে লাগল, আমার বন্ধুটা অসুস্থ অনেক, ওর ইচ্ছে ভালোমন্দ কিছু হওয়ার আগে ছেলের বিয়েটা দেখা। তোকে ও ছোট থেকেই চিনে, তুই কেমন তাও জানে, তাই হয়তো তোকেই পুত্রবধূ করে নিতে চাচ্ছে। আমারও বয়স বাড়ছে, তোকে কারো হাতে তুলে দিতে পারলে আমিও কিছুটা ভরসা পাই। তাই ও যখন আমার ধরে যখন বলল আমি সব দিক ভেবে কথা দিয়ে ফেলি। এখন তুই কি করবি ভেবে জানা। যতই হোক জোর করে বিয়ে দিতে তো আর পারব না, এটা তো তোর সারা জীবনের ব্যাপার। আমি ওই ছেলেটাকে ছবিতে দেখার পর কেন জানি বলে ফেললাম, তোমরা যা ভালো মনে করো তাই হবে, আমার কোনো আপত্তি নেই। এই কথা বলে আমি দৌড়ে রুমে চলে আসলাম। সত্যি কথা বলতে নিজের জামাইয়ের সাথে চুটিয়ে প্রেম করব বলে কখনো প্রেম টেম করি নাই, তাই আপত্তি করার কোনো কারণও ছিল না। ভাবতে লাগলাম উনার বাবা অসুস্থ, তাই হয়তো তখন অত গম্ভীর হয়েছিল। পিছনে শয়তান এসে বলতে লাগলো, কি মজা কি মজা, দুদিন পরেই তোর বিয়ে। দুদিন পর মানে? হ্যাঁ, মা তো তাই বলল। আমি এখন আর অবাক হলাম না, অবাক হওয়ার মতো আর কিছু নাই। বাবার বন্ধু অসুস্থ থাকার কারণে ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে বিয়েটা সম্পূর্ণ হল। এই রুমের দিকে কেউ আসছে, পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, হয়তো উনি আসছেন। কেউ এসে আমার পাশে বসল, বুঝতে পারলাম অন্য কেউ না, কুয়াশা। আপনার সাথে আমার কিছু কথা ছিল, এখন বলবো নাকি ঘুম আসবেন কালকে সকালে বলবো? এখনই বলতে পারেন, আমার সমস্যা নেই। এই লোকটা কি সবসময়ই এমন গম্ভীর থাকে? বলার জন্যে কুয়াশা আমার দিকে যেই তাকালো অমনি উনার মুখটা গম্ভীর থেকে রাগান্বিত হয়ে গেল। আমি কিছুই বুঝতে পারছি না, উনার কি আমাকে পছন্দ হলো না নাকি অন্য কিছু। কিছু বুঝার আগে কুয়াশা উঠে চিৎকার করে বলতে লাগল, না,
এটা হতে পারে না। আমি ভয়ে ভয়ে উঠে দাঁড়িয়ে বললাম, কি হয়েছে, আপনি এমন করছেন কেন? আমাকে ধাক্কা দিয়ে ফেলে বলতে লাগলো, তোর গালে তিল কেন? না, আমার চোখের সামনে কারো গালে তিল থাকতে পারে না। আরও অনেক কিছু বলতে বলতে রুম থেকে বের হয়ে গেল। ব্যথায় কানে সব কথা পৌঁছানোর আগেই আমি জ্ঞান হারাই। সূর্যের আলোয় চোখ খুলে নিজেকে বিছানায় আবিষ্কার করি। কিন্তু আমার যতটুকু মনে পড়ে, আমি দেয়ালে বাড়ি খেয়ে মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে যাই। তাহলে কে আমাকে বিছানায় শুয়ে দিল? কালকে রাতের সব ঘটনা মনে করে উঠে বসতে যাব, তখন আমার পাশে চোখ পড়তেই আমি অবাক হয়ে যাই। একটা মানুষকে ঘুমানোর পর এতটা নিষ্পাপ লাগে তা আর্নিতার জানা ছিল না। এই মায়া ভরা মুখটা দেখলে যে কেউ প্রেমে পড়তে বাধ্য হবে। আচ্ছা, এইটাই কি কালকের এই মানুষটা? দেখে মনে হচ্ছে কুয়াশা সারারাত ঘুমায়নি। যে তাকে অকারণে আঘাত করল সেই তাকে কেন বিছানায় শুয়ে দিল? মানুষটা কি সত্যিই খারাপ, নাকি মনের ভেতর লোকানো কষ্ট চাপা পড়ে আছে? আর্নিতা উঠে ফ্রেশ হতে যাবে তখনই কুয়াশার ফোনে একটা কল আসে। কিন্তু কুয়াশা তো ঘুমে। আর্নিতা কি করবে বুঝতে পারছে না। কুয়াশাকে ডাকও দিতে পারছে না, কলটা রিসিভ করার সাহসও পাচ্ছে না। কুয়াশাকে ডাকলে ঘুমে ডিস্টার্ব হবে, তাই ভয়ে ভয়ে ফোন ধরল। আর্নিতা কিছু বলার আগেই ওপাশ থেকে কেউ বলা শুরু করল, আমাকে না বলেই তুমি বিয়ে করে নিলে। এর ফল একটুও ভালো হবে না। কথাটা মাথায় রেখো। আমি খুব শীঘ্রই দেশে ফিরে আসছি। খুব রেগেই কথাগুলো বলল অপর পাশের মেয়েটি। ফোনটা রেখে আর্নিতা ওয়াশরুমে গেল। কে এই মেয়েটা? তাহলে কি এটাই কুয়াশার ভালোবাসার মানুষ, যার জন্য কুয়াশা কালকে এত খারাপ ব্যবহার করল? যদি সত্যিই কুয়াশা অন্য কাউকে ভালোবেসে থাকে, তাহলে তাকে কেন বিয়ে করল? সে তো কুয়াশার কোনো ক্ষতি করেনি। তার জীবনটা নষ্ট করার মানে কি? এই সব প্রশ্নের উত্তর তাকে কুয়াশাই দিতে পারবে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে কুয়াশা বিছানায় নেয়। বারান্দা থেকে হেসে হেসে কথা বলার শব্দ আসছে। আর্নিতা কানে যতটুকু আসল, অনেক অনেক লাভ ইউ। রাগ করে না লক্ষ্মীটা। খুব শীঘ্রই তো আসছো বললে। এসে তুমি যা বলবে তাই করব। আচ্ছা, কথা দিলাম। আর্নিতার কাছে এবার সব ক্লিয়ার হয়ে গেল। কুয়াশা রুমে এসে মোবাইলটা রেখে ওয়াশরুমে চলে গেল। আর্নিতা কিছু বলার সুযোগ পেল না। কি করবে এখন সে? কাল বিয়ে হয়েছে, আজকেই কি বাবা মাকে এসব বলা যায়? তারা কি এসব সহ্য করতে পারবে? কেউ দরজায় কড়া নাড়ছে। দরজা খুলে দেখলাম একটা মেয়ে। আপনি? হুম, বলেন। খালাম্মা আপনারে আর ছোট সাহেবরে ডাকতাছে। আচ্ছা, আপনি যান, আমি আসছি। আপনি এক্ষুনি চলেন, নাইলে খালাম্মা আমারে বকব। তাহলে চলেন। নিচে নেমে দেখি কুয়াশার মা বাবা খাবার টেবিলে বসে আমাদের জন্য অপেক্ষা করছে। এখন তোমার শরীর ঠিক আছে তো বৌমা? কুয়াশার বাবা: হুম, ঠিক আছে। কাল রাতে তো আমরা সবাই ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি অজ্ঞান হয়ে গেছিলে কিভাবে? অনেক রাত হয়ে যাওয়ায় ডাক্তার আনা সম্ভব হয়নি। একটু পর কুয়াশার সাথে ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করে এসো। কুয়াশার বাবা: না, আঙ্কেল, তার কোনো দরকার নেই। এখন আমি একদম ঠিক আছি। কাল ক্লান্ত থাকায় উঠে দাঁড়াতে গিয়ে মাথা ঘুরে পড়ে যাই। দেয়ালে বাড়ি লাগায় ব্যথা পেয়ে জ্ঞান হারাই। আমার তো মনে হচ্ছে না ঠিক আছো। নিশ্চয়ই কিছু লুকাচ্ছ। ভয় ভয় বললাম, কিছু লুকাচ্ছি না তো। কিছু না লোকালে বিয়ে পর কেউ শ্বশুরকে আঙ্কেল বলে নাকি? সরি আঙ্কেল না, মানে বাবা। এই কথা শুনে কুয়াশার বাবা মা হেসে দিল।
আরনিতা কিছুটা লজ্জা পেয়ে যায়। কিছুটা দূরে যে কুয়াশা এসে দাঁড়িয়ে আছে সেদিকে কারো খেয়াল নাই। কুয়াশা বুঝতে পারছে না মেয়েটার সাথে অকারণে এত খারাপ ব্যবহার করলাম, কিন্তু মেয়েটা মা বাবাকে সত্যি কথা বলল না কেন? ওই তো কুয়াশা চলে এসেছে। কিরে তুই ওইখানে দাঁড়িয়ে আছিস কেন? এইখানে আয়, তোর জন্য কখন থেকে অপেক্ষা করছি। কুয়াশার মা: হুম মা, আসছি। খাবার খাওয়ার সময় আরনিতা কুয়াশাকেও কার দিকে একবার তাকায়নি। মা, আমি একটু বাইরে যাচ্ছি, একটু দরকার আছে, কিছুক্ষণ পর চলে আসব। এই কথা বলে কুয়াশা চলে গেল। আরনিতা খাবার শেষ করে রুমে চলে আসল। মা বাবা ভাইটার কথা খুব মনে পড়ছে। মনে হচ্ছে কত যুগ তাদের সাথে দেখা হয় না। এর আগে তো তাদের ছেড়ে কত থেকেছে, কিন্তু এতটা খারাপ তার কখনো লাগেনি। পিছন থেকে কেউ এসে জড়িয়ে ধরল। ভাই তুই? তোর কথা খুব মনে পড়ছিল তাই চলে আসলাম। ভালো করছিস, কিন্তু তুই কার সাথে আসলি? বাবা আসছে তা। নিচে আন্টি আঙ্কেল এর সাথে কথা বলছে। আমি তোকে ডাক দিতে আসলাম। তাহলে নিচে চল। আমাকে নামতে দেখে বাবা মা উঠে আমার কাছে আসলো। আমি বাবা মাকে জড়িয়ে ধরলাম। চোখ দিয়ে পানি পড়া শুরু হলো। কিরে মা, কাঁদছস কেন? কই, কাঁদছি না তো। তোমাদের অনেক মনে পড়ছিল। তোর শরীর এখন ঠিক আছে? একটু সাবধানে থাকবি তো। কথাটা শুনে কত চিন্তা হচ্ছিল তুই জানিস। তেমন কিছু হয়নি তো। দেখো একদম ঠিক আছি। বৌমা, তুমি বাবা মাকে নিয়ে তোমার রুমে যাও। চলো তাহলে। তুই তোর মাকে নিয়ে যা, আমি তোর শ্বশুর শাশুড়ির সাথে কথা বলি। আচ্ছা। মাকে নিয়ে রুমে আসার পর মা জিজ্ঞেস করল, এখানে সব ঠিক আছে তো? হ্যাঁ মা, সব ঠিক আছে। মাকে সত্যি কথাটা এখন বলা যাবে না, অনেক কষ্ট পাবে। ভাবলাম সঠিক সময়ে সব বলবো। মায়ের সাথে অনেকক্ষণ কথা বলে নিচে নেমে আসলাম। বাবা বলল, কুয়াশা কোথায়? আসার পর ওকে তো একবারও দেখলাম না। আমারও এবার বের হব। আসলে বাবা, কুয়াশা তো বাসায় নেই, একটু দরকারে বের হয়েছে। কুয়াশার বাবা আমার বাবাকে বলল, বের হবি মানে? আসলি তো একটু আগে। কমপক্ষে আজকে দিনটা তো থাকবি। না রে, এখন থাকা যাবে না। বাসায় একটু দরকার আছে, অন্য সময় এসে থাকব। মা রে, আসি তাহলে। সাবধানে থাকিস। কুয়াশার সাথে তো দেখাই হলো না। তুই একটু সুস্থ হলে কুয়াশাকে নিয়ে চলে যাইস। বাবা মা আর ভাই চলে গেল। সেই সকালে কুয়াশা বের হয়েছে, সন্ধ্যা হয়ে রাত হতে লাগলো, এখনো কোনো খবর নেই। ওই মেয়েটা দেশে চলে আসেনি তো? হয়তো মেয়েটার কাছেই গেছে। আচ্ছা, মেয়েটাকে এই বাড়িতে নিয়ে আসবে না তো? তখন তার কি হবে? কি পরিচয় সে কুয়াশার জীবনে থাকবে? এসব ভাবতে ভাবতে কলিং বেল বেজে উঠল। দৌড়ে গিয়ে দরজা খুলল। দরজা খুলে সামনে তাকাতে তার মাথা ঘুরতে লাগল। কুয়াশা এসেছে, কিন্তু একা আসেনি, তার সাথে একটা মেয়ে। মেয়েটা দেখতে যথেষ্ট সুন্দর, বয়স আরনিতার কাছাকাছিই হবে। তাহলে আরনিতা যা ভয় পাচ্ছিল তাই হল। এই মেয়েটাই কি সকালের মেয়েটা? আরও অনেক কিছু মাথায় ঘুরপাক খাচ্ছে। এখানে আমাদের দাঁড় করিয়ে রাখবেন নাকি ভেতরে ঢুকতে দেবেন? কুয়াশার কথায় হুঁশ ফিরল আরনিতার। তারপর দরজার সামনে থেকে সরে দাঁড়াল। কুয়াশা মা বাবাকে ডাকতে লাগল। তারা নিচে নেমে আসতেই মেয়েটা দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরল।
কথা তুই কিছু না জানিয়েই চলে আসলি। কুয়াশার মা, আমি তো শুধু না জানিয়েই চলে আসছি। আর তোমরা কি করছো? আমাকে না জানিয়ে আমার একমাত্র ভাইয়ের বিয়েটা দিয়ে দিল। আমি তো তোমাদের কেউ না, আমাকে বলবে কেন শুধু শুধু? মেয়েটা, রাগ করিস না মা, তোর বাবা অসুস্থ হয়ে পড়ায় হঠাৎ করে সবকিছু হয়ে যায়। আর তোকে তো কল দিয়েছিলাম, তোর মোবাইল বন্ধ বলল। হয়েছে অনেক, এবার দেখি কাকে তুলে আনলে আমার ভাইটার জন্য। আরনিতা, এদিকে আসো তো। কুয়াশার মা, মা, এ হলো কথা? তোমার একমাত্র ননদ, কুয়াশার চোখের মণি। আর কথা, এ হলো তোর ভাবি। কথা আরনিতাকে ভালো করে দেখে বলতে লাগলো, দেখতে খারাপ না, কিন্তু ভীতু মনে হচ্ছে। সকালে কল যখন রিসিভই করেছিলে বলবে তো তুমি ভাইয়া না। আপনি সকালে কল করেছিলেন, আর আমি। আর তুমি ভাবছো হয়তো ভাইয়ার গার্লফ্রেন্ড, তাই তো? এই বলে কথা হাসতে লাগল। আর তুমি আমাকে আপনি করে কেন বলছো? আপনি আমার সামনে চলবে বুঝছ? সরি, ভুল হয়ে গেছে। নেক্সট টাইম যাতে না হয়। আরনিতা সবকিছু জানার পর তার নিজের কাছেই নিজেকে ছোট মনে হচ্ছে। ভাইবোনের মতো এত পবিত্র একটা সম্পর্ক নিয়ে না জেনে কত কিছু ভেবে ফেলেছে। সবকিছু ভালোভাবে না জেনে তার এত কিছু ভাবা ঠিক হয়নি। কুয়াশার কালকের ব্যবহারের পর হয়তো যে কেউ এটাই ভাবত। কথা ওর বোন হলেও ওর লাইফে যে অন্য কেউ নেই তা তো হতে পারে না। এবার ঠান্ডা মাথায় সব কুয়াশার থেকে জানতে হবে। এসব ভাবতে ভাবতে আরনিতা রুমে চলে আসল। ভাইয়া, তুমি বুঝলা কি করে যে আমি আজই আসছি? আমি তো তোমাকে শুধু বললাম খুব শীঘ্রই আসছি। আমি তোমাকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। আপনার কথা শুনেই বুঝেছিলাম নিশ্চয়ই কোনো শয়তানি বুদ্ধি করছেন। খোঁজ নিয়ে জানতে পারলাম আপনার এক্সাম শেষ। আমার এক বন্ধু এয়ারপোর্টে জব করে, তার মাধ্যমে জানতে পারলাম আপনি আজই আসবেন। শয়তান, বিলাই, হনুমান আমাকে না বলে বিয়ে করে নিল। আবার আমার সারপ্রাইজ প্ল্যান বেচতে দিল। যাও তোমার সাথে আরি। এই বলে কথা নিজের রুমে চলে গেল। কুয়াশাও রুমের দিকে পা বাড়ল। বিছানায় চোখ পড়তেই দেখে আরনিতা ঘুমিয়ে পড়েছে। এই মেয়েটার সাথে শুধু শুধু এত খারাপ ব্যবহার করলাম। মেয়েটার তো কোনো দোষ নেই। একবার সরি বলা দরকার। সরি বললেই কি তার অন্যায়টা ক্ষমা করা যাবে? কিন্তু তাকে স্ত্রীর সম্পূর্ণ মর্যাদা দেওয়া তার পক্ষে সম্ভব না। বিছানায় আরনিতা থাকায় সোফায় বসল কুয়াশা। আরনিতার দিকে আবারও চোখ পড়ল। পরনে নীল শাড়ি, হাতে নীল চুড়ি। দেখতে একদম নীল পরীর মতো লাগছে। সেদিকে তাকাতে না চাইলেও চোখ সেদিকেই যাচ্ছে। সব মেয়েদেরই কি নীল শাড়িতে এত সুন্দর লাগে? অতীতে ডুব দিল। বিবিএ শেষ করে এমবিএ করার জন্য নতুন ভার্সিটিতে ভর্তি হল। ভার্সিটির প্রথম দিন খুব খুশি মনেই গেল সে। কিন্তু সেখানে হলো আরেক ঝামেলা। বৃষ্টি হয়েছে অনেক, যার ফলে রাস্তাঘাটের খুব বাজে অবস্থা। এটাই শেষ ছিল না, শুরু ছিল। ভার্সিটিতে ঢুকতে যাবে তখনই একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। ঝোঁক সামলাতে না পেরে মেয়েটা কাদায় পড়ে গেল। মেয়েটার দিকে হা করে তাকিয়েছিল সে। নীল শাড়ি পরেছিল মেয়েটা। মনে হচ্ছিল এইমাত্র আকাশ থেকে নেমে আসা পড়ি। মি শুনছেন? এইভাবে ভোবলার মতো তাকিয়ে না থেকে একটু উঠান। আমি মেয়েটাকে না উঠিয়ে রাগ দেখিয়ে বলতে লাগলাম, চোখে দেখতে পান না? অন্ধ নাকি? ভয় পেয়ে মেয়েটা কিছু না বলে কেঁদেই দিল।
কান্না করাই মেয়েটাকে একদম বাচ্চাদের মতোই লাগছিল। পরে ভাবলাম মেয়েটাকে উঠানো দরকার। উঠাতে যাব তার আগেই কতগুলো মেয়ে এসে উঠিয়ে নিয়ে যায়। আর আমি তার চলে যাওয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এই মি শুনছেন? এইভাবে ভোবলার মতো তাকিয়ে কি ভাবছেন? ভাবা শেষ হলে আপনার সাথে কিছু কথা ছিল। আর্নিতার ডাকে অতীত থেকে বর্তমানে ফিরল কুয়াশা। কিন্তু কুয়াশার মাথায় আসছে না আর্নিতাও তাকে ভোবলা বলল কেন। এই কথা শুনে কুয়াশার খুব রাগ হল, তাই আর্নিতাকে কিছু না বলে রুম থেকে বেরিয়ে ছাদে চলে আসল। এই লোকটা কি ভিনগ্রহ থেকে এসেছে নাকি? এত কিছু বলার পর কোনো কথা না বলে চলে গেল। আর্নিতারও খুব রাগ হল, তাই সে কুয়াশার পিছু পিছু ছাদে গেল। আপনি কিছু না বলে চলে আসলেন যে? বললাম তো কিছু কথা ছিল। আমি জানি আপনি কি বলবেন। আসলে কাল রাতে আমার মাথা ঠিক ছিল না। কালকের ওইরকম আচরণের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। পারলে ক্ষমা করে দেবেন। ক্ষমা চাইতে হবে না। কোনো কারণে আপনি এরকম করছেন তা বুঝতে পারছি। কিন্তু কারণ কি সেটাই জানতে চাই। কারণ তো অবশ্যই আছে। শুনুন তাহলে। আসলে আমি। কুয়াশা বলে শুরু করবে তখনই কথা তাকে ডাকতে থাকে। ভাইয়া, তোমার সাথে অনেক কথা আছে, নিচে চলো। তুই যা। আমি আসছি। না না, এখনই যেতে হবে। ভাবির সাথে পড়ে প্রেম করতে পারবা? কথার এই কথা শুনে দুজনেই কিছুটা লজ্জা পায়। আর কুয়াশার কিছুটা রাগও হয়। তাই কুয়াশা আর কোনো কথা না বলে নিচে চলে যায়। বৌনি, তুমিও চলে এসো। এখানে একা একা আর কি করবে? তোমার হিরো তো চলে গেছে। ননদিনী, তুমি যাও, আমি আসছি। কথা চলে গেল। কিন্তু আর্নিতা দাঁড়িয়ে রইল। কি বলতে চেয়েছিল কুয়াশা? আসলে সে কি, তা এখনো জানা হলো না। কুয়াশা কি বলতে চেয়েছিল সে অন্য কাউকে ভালোবাসে? তাকে কি এ বাড়ি থেকে চলে যেতে হবে? কিন্তু আর্নিতা তো এই অল্প সময়েই কুয়াশাকে অনেক ভালোবেসে ফেলেছে। কিছুই নির্ভর করছে কুয়াশার কথা বলার উপর। কবে তার সব প্রশ্নের উত্তর সে পাবে? আর্নিতা আগের থেকে অনেকটাই সুস্থ। তাই তারা আর্নিতাদের বাড়ি যাচ্ছে। কথা বাসায় একা একা কি করবে, তাই সাথে তাকেও নিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত কুয়াশা আর্নিতাকে কিছু বলেনি। আর্নিতাও আর কিছু জিজ্ঞেস করে নাই। কুয়াশা গাড়িতে ওয়েট করছে। আর্নিতা ও কথা এখনো রেডি হচ্ছে। মেয়েদের রেডি হতে এত দেরি কেন লাগে তা কুয়াশা বুঝে না। আর্নিতা বাসা থেকে বের হচ্ছে। হালকা গোলাপি রঙের শাড়ি গায়ে, ঠোঁটে লাল লিপস্টিক, চুলগুলো খোপা করে তাতে বেলি ফুল লাগানো, হাতে রেশমি চুড়ি। দেখতে অপরূপ সুন্দর লাগছে। যে কোনো প্রেমিক পুরুষ প্রেমে পড়তে বাধ্য হবে। কিন্তু কুয়াশার তো প্রেমে পড়া বারণ। তবুও কেন তার চোখ আর্নিতার দিকে যায়? এক অদ্ভুত অনুভূতি কাজ করে তার প্রতি। এই অনুভূতি তার আগেও হয়েছিল। দ্বিতীয়বার কি কাউকে ভালোবাসা যায়? যদি যায় তাহলেও তার তো কাউকে ভালোবাসার অধিকার নেই। সে তো অপরাধী, তার জীবনের সাথে অন্য কাউকে জড়ানোর কোনো মানে নেই। সবার জীবনে ভালোবাসা সুখময় হয় না, কারো কারো জীবনে অভিশাপও বটে। ভাইয়া, ভাইয়া, কখন থেকে ডাক পারছি শুনতে পাচ্ছ না? ভাইয়া। কথার ডাকে কল্পনা থেকে বাস্তবে আসল কুয়াশা। কিরে, ষাঁড়ের মতো চেঁচাছিস কেন? কি বললা তুমি? আমি ষাঁড়? তুমি হনুমান। আমি তোকে কখন ষাঁড় বললাম? বললাম তো। দুই ভাইবোন কি শুধু ঝগড়াই করবে নাকি যাওয়া হবে? সরি বৌমনি।
ভাইয়া চলো, এখন অনেক দেরি হয়ে গেছে। এই বলে কথা গাড়িতে উঠে বসল। আরনিতা কথার পাশে বসতে নিলে। এই কি করছো বৌমনি? কেন, কি করলাম? তুমি এইখানে বসছো কেন? তাহলে কোথায় বসবো? কোথায় বসবা মানে সামনে ভাইয়ার পাশে বসবা? না মানে? কোনো মানে টানে না। সামনে বসলে বসো, না বসলে নাই। আমার এইখানে জায়গা হবে না, এটাই শেষ। আরনিতা আর কিছু না বলে কুয়াশার পাশে গিয়ে বসল। সারা রাস্তায় কথা ও আরনিতা অনেক গল্পই করল, কিন্তু কুয়াশা একটা টু শব্দও করেনি। শুধু কয়েকবার আরো চোখে আরনিতাকে দেখেছে। কয়েকবার কলিং বেল বাজার, কারো কোনো সারা শব্দ না, দরজা ধাক্কা দিতে নেয় কথা। দরজাটা খোলা থাকায় ঝোঁক সামলাতে না পেরে পড়ে যায় কথা। না সম্পূর্ণ মাটিতে পড়েনি, তার আগেই একটা ছেলে ধরে ফেলে কথাকে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। তা দেখে আরনিতা মুচকি হেসে বলল, তোমরা কি সারা জীবন এইভাবেই থাকবা নাকি সোজা হয়ে দাঁড়াবা? কথা ছেলেটাকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, ভালো হচ্ছে না কিন্তু বৌমনি। আর ছেলেটাকে? আমি যতদূর শুনেছি তোমার ভাই তো ছোট। ও হচ্ছে আয়ান আহমেদ, আমার ফুফাত ভাই। কিরে দাদা ভাই, তুই কবে আসছস? তোর সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে নাই। বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেলি, তখন তো আমার কথা মনে পড়েনি। এই আমি তোর বেস্ট ফ্রেন্ড। সরি দাদা ভাই। কোনো সরি টরি আমি শুনছি না। আচ্ছা ঠিক আছে, তুইও আমাকে না বলে বিয়ে করে নিস, তাহলেই হয়ে যাবে। থাক, এত পাকামি করতে হবে না। আগে তোর জামাইয়ের সাথে পরিচয় করিয়ে দে। এই হচ্ছে আমার জামাই কুয়াশা রহমান। হুম বুঝলাম। আর এই দজ্জাল মহিলাটা কেরে? ওই আপনি কাকে দজ্জাল বলছেন? দজ্জালকেই দজ্জাল বলছি, যে পড়ে যাওয়া থেকে বাঁচালো, তাকেই ধাক্কা মারা। দজ্জাল না তো অন্য কিছু। বৌমনি তুমি কিছু বলবে না হয় আমি এ বাড়িতে এক মুহূর্ত থাকব না। দাদাভাই তুই কি এখন বাচ্চাদের মতো ঝগড়া করবি? আর এটা আমার ননদিনী। বাবা মা কোথায়? দেখছি না তো। মামা তো আহাদের সাথে স্কুলে গেল। কি যেন দরকার? আর মামি তো তোদের জন্য রান্না করছে। তোরা এসেছিস? সেই কখন থেকে অপেক্ষা করছি। যা জামাইকে নিয়ে রুমে যা। হুম যাচ্ছি মা। আমার ননদ এসেছে, আগে ওকে একটু রুম দেখিয়ে দেই। তোর যেতে হবে না, আয়ান বাবা যত রুমটা দেখিয়ে দে। হুম যাচ্ছি মামি। আসেন দজ্জাল বিয়াইন। কি বললেন আপনি? কই কিছু না তো। আরনিতা কুয়াশাকে বলল, আপনি কি যাবেন নাকি বেঁধে নিয়ে যেতে? কুয়াশা কিছু বলতে চেয়ে না বলে আরনিতার পিছু পিছু হাঁটা শুরু করল। সবাই দুপুরের খাবার খেতে টেবিলে বসেছে। কথা আসলো সবার পরে। একটাই চেয়ার খালি, তাও আয়ানের পাশে। বাধ্য হয়ে সেখানেই বসতে হল। বৌমনি আজকে বিকেলে তোমাদের এইদিকে ঘুরতে বের হবনে। ননদিনী আজ না গিয়ে কাল গেলে ভালো হয়। আজ অনেক জার্নি হয়েছে, শরীর খারাপ লাগছে। আচ্ছা বৌমনি, আরও এক কাজ করি, আজকে বিকেলে ছাদে বসে সবাই আড্ডা দেব। কি বলিস আয়ান? হুম, খারাপ হয় না। ননদিনী তুমি কি বলো? আমি আর কি বলবো, তোমরা যা ভালো মনে করো। সবাই খাবার শেষ করে আগে বিশ্রাম নিবে, তারপর যা খুশি। বাবা। আচ্ছা বাবা। খাওয়া শেষ করে যে যার মতো রুমে চলে গেল। দুটো মানুষ এক রুমে থাকার পরে মনে হচ্ছে কেউ নেই। এই নীরবতা আর কতদিন?
কোথা থেকে একটা বিড়াল এসে পড়ল কুয়াশার উপর। কুয়াশা ভয়ে চিৎকার করে ওঠে। এটা দেখে আর্নিতার হাসি যেন থামছেই না। এত হাসার কি আছে? আমি দেখছি নাকি বিড়াল? ভাবছি কি নাকি? পাজি বিড়াল একটা। একদম পাজি বলবেন না আমার বিল্লু রানীকে। বিল্লু রানী এদিকে আয় তো। তুই আমাকে রেখে উনার কাছে গেলি কেন? এ আসছে বিল্লু রানী। কত ভাব যে দেখা বাকি রইল। আর্নিতা কিছু বলতে যাবে তার আগেই আয়ান ডাক দেয়। আরও আসব। হুম, দাদা ভাই আয়। বেলা তো অনেক হলো, চল সবাই ছাদে যাই। তোরা সবাই যা, আমি বিল্লু রানী খাবার দিয়ে আসছি। আচ্ছা, কুয়াশা ভাই আপনি চলেন। আপনার বোন আর আহাতকে নিয়ে আমরা ছাদে যাই। ও আসুক একটু পরে। সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আর্নিতার জন্য, কিন্তু তার আসার কোনো খবরই নেই। হঠাৎ কিছু একটা শব্দ সবার কানে এলো, কিন্তু কেউ বুঝতে পারছে কিসের শব্দ হলো। তাই আয়ান বলল, যা তো আহাদ একটু দেখে আয় কিসের শব্দ। আহাদ নিচে নেমে গেল কিন্তু আসার খবর নেই। একটু পর আহাদ আপু বলে এক চিৎকার দেয়। কিন্তু কেন? আর্নিতা জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে আছে। মাথায় আঘাত পেয়েছে, প্রচুর রক্ত পড়ছে। যতটুকু মনে হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পড়ে গেছে। কিভাবে পড়ল তা আর্নিতাই ভালো বলতে পারবে। কুয়াশা কোলে তুলে নিয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠাল। কারো আসার জন্য অপেক্ষা করে সময় নষ্ট করতে চায় না সে। তাই একাই আর্নিতাকে নিয়ে রওনা হল হাসপাতালের উদ্দেশ্যে। কুয়াশার মনে এক অজানা ভয়, হয়তো নতুন করে কাউকে হারানোর ভয়, যার সাথে এখনো পর্যন্ত ঠিকমতো কথা বলনি। তার প্রতি এক আলাদা অনুভূতি হচ্ছে। কিন্তু কেন? এ প্রশ্নের উত্তর তার নিজেরও জানা নেই। অনেক অজানা ভাবনা ভাবতে কুয়াশা আর্নিতাকে নিয়ে হাসপাতালে পৌঁছেছে। আর্নিতার বাবা আয়ান ও কথা পিছনে অন্য গাড়িতে আসছে। ডাক্তার আর্নিতার মাথায় ব্যান্ডেজ করে দিয়ে চেক আপ করছে, অন্য কোথাও কোনো আঘাত পেয়েছে কিনা। ডাক্তার এসেছে বলল ভয়ের কোনো কারণ নেই, তেমন কিছু হয়নি। মাথার আঘাত কিছুদিন সাবধানে থাকলেই ঠিক হয়ে যাবে। আর যতটুকু বুঝলাম কোনো কারণে অতিরিক্ত চিন্তা ও ঠিকমতো না খাওয়ার ফলে শরীর দুর্বল হয়ে গেছে। আপনাদের এই বিষয়টার প্রতিও খেয়াল রাখতে হবে, যাতে রোগী ঠিকমতো খাবার খায় আর চিন্তামুক্ত থাকে। ডাক্তারের কথা শুনে কুয়াশার নিজের প্রতি খুব রাগ হচ্ছে। সে খুব ভালো করেই বুঝতে পারছে তার জন্যই আজ আর্নিতার এই অবস্থা। এই 7 দিনে আর্নিতা অনেকটাই সুস্থ হয়েছে। এই কদিন আর্নিতার সম্পূর্ণ খেয়াল কুয়াশাই রেখেছে। 1 মিনিটও চোখের আড়াল করেনি। কখন কি লাগবে, কখন কি খাবে, কখন ঔষধ খাবে ইত্যাদি। এটা কি দায়িত্ব না ভালোবাসা? আজকে বিকেলে আর্নিতাকে হাসপাতাল থেকে ছেড়ে দিবে। কুয়াশা আর্নিতার পাশেই বসেছিল। কুয়াশার ফোনে একটা কল আসে, অফিসে কিছু নিয়ে খুব ঝামেলা হচ্ছে, এক্ষুনি অফিসে যেতে বলছে। এই 7 দিনে অফিসের কোনো খোঁজ খবর সে রাখেনি। এখনও অফিসে যেতে চাচ্ছিল না। আর্নিতার জোরাজুরিতে যেতে হচ্ছে, কিন্তু তার মন যেতে সায় দিচ্ছে না। মনের ভেতরটা কেমন যেন করছে। কথা কল দিয়ে এখানে চলে আসতে বলে। অফিস থেকে বারবার কল আসায় কথা হাসপাতালে পৌঁছানোর আগেই কুয়াশাকে বের হতে হল। কুয়াশা বের হবার কিছুক্ষণ পর কথা ও আয়ান হাসপাতালে আসে, কিন্তু আর্নিতাকে কোথাও খুঁজে পাচ্ছে না। আর অপরদিকে কুয়াশার অফিসে গিয়ে দেখে সেখানে সব ঠিক আছে, কোনো ঝামেলা হয়নি। যে নম্বর থেকে কল দেওয়া হয়েছিল ওই নম্বরে কল দিল, কিন্তু ফোন বন্ধ বলছে।
সেই মুহূর্তেই কথা কল দিয়ে বলে আর্নিতাকে কোথাও খুঁজে পাচ্ছে না। কুয়াশা এক মুহূর্ত সময় নষ্ট না করে অফিস থেকে বেরিয়ে পড়ে। কি হচ্ছে এসব তার সাথে সে বুঝতে পারছে না। কথা এখনো সম্পূর্ণ সুস্থ হয়নি। এই শরীর নিয়ে কোথায় চলে গেল? আর তাকেই কে কল করে মিথ্যে বলল? আর কেনই বলল? দুইটার সাথে কি কোনো যোগসূত্র আছে? কুয়াশা, কথা ও আয়ান হাসপাতালের সব জায়গা ও আশেপাশে সম্পূর্ণ তন্ন তন্ন করে খুঁজেও পেল না। কেউ কিছু বলতে পারছে না। সিসিটিভি ফুটেজেও এই সময়ের কোনো ভিডিও নেই। তখন হাসপাতালের সব সিসি ক্যামেরা অফ ছিল। কোনো উপায় না পেয়ে কুয়াশা পুলিশকে সবকিছু জানায়। অনেক খোঁজাখুঁজি করেও আর্নিতার কোনো খবর পাওয়া যাচ্ছে না। পুলিশও খুঁজে পাচ্ছে না। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন দুপুরে আর্নিতাদের বাসার কলিং বেল বেজে উঠল। আর্নিতার মা দরজা খুলে অবাক হয়ে যায়। দেখে আর্নিতা দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে খুব পেয়ে আছে। কোথায় ছিলি তুই এতদিন? তোকে আমরা কত খুঁজেছি তুই জানিস? আর্নিতা কিছু বলার আগেই জ্ঞান হারিয়ে ফেলে। বেশ কিছুক্ষণ পরে আর্নিতার জ্ঞান ফিরে। ভালো করে চারদিকে তাকিয়ে দেখে সে কুয়াশার রুমে। আর তার পাশে কুয়াশা বসে আছে। আমি এখানে কি করে আসলাম? আমি তো বাসায় ছিলাম। এখনো তো বাসায় আছো? না, আমি আমার বাসায় ছিলাম। এটা কার বাসা তাহলে? এটাই এখন তোমার আসল বাসা? না, আমি এখানে থাকব না। আমি বাড়ি যাব। এমন করছো কেন? কি হয়েছে তোমার? আর এতদিন কোথায় ছিলে? তোমাকে কত খুঁজেছি জানো? আপনাকে খুঁজতে কে বলেছে? আর আপনি তো জানতেনই আমি কোথায় ছিলাম। এখন ভালমানুষ হয়ে লাভ নেই। এখন আমাকে যেতে দিন। এ কথা বলে আর্নিতা উঠে চলে যেতে নিলে কুয়াশা হাত ধরে আটকায়। ওয়েট ওয়েট, আমি জানতাম মানে? তুমি কি বলতে চাচ্ছ বুঝতেছি না। একটু বুঝিয়ে বলবে। এখন তো কিছু বুঝবেনই না। আচ্ছা, আমি বুঝিয়ে বলছি। তার আগে আমার হাতটা ছাড়েন। কুয়াশা কিছু না বলে আর্নিতার হাতটা ছেড়ে দেয়। আপনি আর আপনার প্রেমিকা প্ল্যান করে আমাকে এতদিন আটকে রেখেছিলেন। আপনার বাবা আপনাকে জোর করে বিয়ে দেওয়ায় আপনাদের মাঝে এতদিন আমি পথের কাঁটা হয়েছিলাম। তাই আমাকে সরানোর জন্য লোক দিয়ে কিডন্যাপ করেছিলেন। কি বলছো এই সব? এই ব্যাপারে আমি কিছু জানি না। সব মিথ্যা কথা। আমার প্রেমিকা আসবে কোথা থেকে? আর তুমি আমার পথের কাঁটা হবে কেন? আমি তোমাকে। সব যদি মিথ্যা কথা হয় আর আপনি যদি কিছুই না জানেন, তাহলে বিয়ের রাতে আমার সাথে ওইরকম আচরণ কেন করলেন? বিয়ের এতদিন হয়ে গেছে আপনি এখন পর্যন্ত আমার সাথে ভালো করে কথা বলেননি। এইসবের মানে কি? আমি তোমার সাথে সেদিন খারাপ আচরণের জন্য ক্ষমা চেয়েছি। আর তার পিছনে একটা কারণ আছে তাও বলেছি। কিন্তু কারণটা বলার সুযোগ পাইনি। এখন বলুন তাহলে। বলছি। তুমি মাথা ঠান্ডা করে বসো। সবার অতীত সুন্দর হয় না। কারো কারো অতীতে থাকে কষ্ট, ভয়, অপরাধবোধ, ভুল। সবার অতীত সুন্দর হয় না। কারো কারো অতীতে থাকে কষ্ট, ভয়, অপরাধবোধ, ভুল। আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম। আনহা। আনহাও আমাকে ভালোবাসত। এমবিএ করার জন্য আমি ভার্সিটিতে ভর্তি হই। আনহাও একই ভার্সিটিতে পড়ত। ওরা ছিল দুই যমজ বোন। ওর বোনের নাম ছিল তানহা। আনহা আর তানহা দেখতে হুবহু একই হলেও ওদের মধ্যে একটা পার্থক্য ছিল। তানহার ডান গালে একটা তিল ছিল। আর ওদের স্বভাব ছিল একদম আলাদা।
আনহা ছিল খুব শান্ত প্রকৃতির। তানহা পুরো উল্টো, খুব চঞ্চল। অল্প সময়েই দুইজনের সাথেই খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। আনহা ও আমার এই বন্ধুত্ব কখন যে ভালোবাসায় পরিণত হয়েছে বুঝতে পারিনি, কিন্তু এখনো মুখ ফুটে কিছু বলতে পারিনি। একদিন আমাদের ব্যাচের সবাই প্ল্যান করলাম কোথাও ঘুরতে যাওয়ার। আনহা প্রথমে যেতে চায়নি। আমার আর তানহার জোড়াজুড়িতে শেষমেশ রাজি হয়ে যায়। কেই বা জানতো এই রাজি হওয়াটাই কাল হয়ে দাঁড়াবে। ঠিক হলো, দুদিন পর আমরা রওনা দিব। কথা মতো খুব ভোরে আমরা রওনা হলাম। পৌঁছালাম সন্ধ্যার পর। ক্লান্ত হওয়ার ফলে সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন খুব ভোরেই জেগে গেলাম। সবাই ঘুম তখনও, তাই আমি ভাবলাম একটু হেঁটে আসি। বের হয়ে কিছুক্ষণ হাঁটার পর একটু দূরে কাউকে দেখা যাচ্ছে। কিছুটা এগুতে বুঝতে পারলাম অন্য কেউ না, আনহা। আনহার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, একা একা কি করছো এখানে? বলল, তুমি যা করছো তাই, বলে মুচকি হাসি দিল। আমি কিছুটা লজ্জা পেয়ে গেলাম। দুজনে একসাথে কিছুক্ষণ হাঁটলাম। আনহা বলল, এবার আমাদের যাওয়া উচিত। অনেকক্ষণ ধরে এসেছি, আমাদের দেখতে না পেয়ে ওরা খুঁজাখুঁজি শুরু করবে। আমিও ভেবে বললাম, ঠিকই বলেছ। এই সুযোগেও কিছু বলতে পারলাম না। হোটেলের রুমে এসে ভাবছি ফিরে যাওয়ার আগে মনের কথা আমাকে বলতেই হবে। সকালের নাস্তা করে সবাই বের হয়ে অনেক ঘুরলাম, কিন্তু আনহার সাথে কথা বলার কোনো সুযোগই পেলাম না। দুপুরের খাবার খেয়ে সবাই বিশ্রাম নিচ্ছে। আনহাকে একটা মেসেজ দিলাম, বিকেল 4:30 নাগাদ আমি সামনের ওই পাহাড়ে তোমার জন্য অপেক্ষা করব। তোমার সাথে তানহার ব্যাপারে কিছু জরুরি কথা আছে, যদি পারো চলে এসো। তানহার নামটা মজা করেই বলি, যাতে রাগ করে। কেন জানি ওকে রাগাতে খুব ভালো লাগত। আমি বিকাল 4টা বাজেই ওখানে চলে যাই। জানি রাগে ও 4:30 বাজার আগেই চলে আসবে। আমি পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি, হঠাৎ কে যেন পিছন থেকে জড়িয়ে ধরে। মনে করি আনহা, কিন্তু হাতটা ছাড়িয়ে পিছনে ঘুরে দেখি তানহা। আমি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি এখানে কি করছো? তানহা বলল, তুমি বলে আনুকে বলছো আমার ব্যাপারে ওর সাথে কথা আছে, তাই ও আমাকেই পাঠিয়ে দিল। এই কথা বলে তানহা আবার আমাকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি ওর কথা শুনে রাগে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেই। তখনই কে যেন আনু বলে চিৎকার দিল। তাকিয়ে দেখি আমার ধাক্কায় তাল সামলাতে না পেরে তানহা পাহাড় থেকে নিচে পড়ে যাচ্ছে। আর সামনে দেখি আনহা দাঁড়িয়ে আছে। কিন্তু আমার মাথায় ঢুকল না আনহা কেন তানহাকে আনু বলে ডাক দিল। ভালো করে খেয়াল দেখলাম আমার সামনে তো তানহাই দাঁড়িয়ে আছে। আমি সবকিছু বুঝে ওঠার আগেই জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে যখন আমি নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। আমি এখানে কেন, এসব ভাবতেই সবকিছু মনে পড়ে। আমি আনহা বলে একটা চিৎকার দেই। তখন সবাই দৌড়ে আমার সামনে আসে, শুধু আনহা বাদে। আমি সবাইকে জিজ্ঞেস করি আনহা কোথায়, কিন্তু কেউ কোনো কথা বলছে না। আমি যখন চেঁচামেচি শুরু করি তখন কেউ একজন বলে উঠল, আনু আর নেই। কথাটা অন্য কেউ না, তানহাই বলল। আমি তখন চিৎকার করে বলতে লাগলাম, এটা হতে পারে না, আমার আনহার কিছু হয়নি। আমার আনহা আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। তখন আমি উঠে চলে যেতে নিলে সবাই আমাকে জোর করে আটকে রাখে। সবাই আমাকে শান্ত হতে বলছে, আর তানহা বলতে থাকে আমার জন্যেই আনু সবাইকে ছেড়ে চলে গেছে। আমি যদি তখন আনুকে আমার মতো সেজে তোমার কাছে যাওয়ার কথাটা না বলতাম তাহলে হয়তো আনু আমাদের সাথেই থাকত।
তুমি যখন আনুকে মেসেজটা দাও তখন ও বলল, দেখ পাগলটায় আমায় রাগানোর জন্য কি মেসেজ করেছে। কিন্তু আমি জানি ও আজকে আমায় প্রপোজ করবে। তখন আমি আনুকে বললাম, কুয়াশা যখন তোকে মজা করে এই কথা বলেছে, তাহলে তুইও এক কাজ কর, আমার মতো সেজে কুয়াশার কাছে যা, দেখবি কুয়াশা কি করে। আনু আমার কথা মতো আমার মতো সেজে, আমার একটা ড্রেস পরে আর গালে কাজল দিয়ে তিল একে তোমার কাছে যায়, আর আমাকে বলে একটু দূরে দাঁড়িয়ে সবটা দেখতে। তারপর কি ঘটে তা তো তুমি জানোই। এই সব শোনার পর আমি চোখে ঝাপসা দেখতে থাকি। সব শোনার পর আমার মাথায় প্রচুর চাপ দেয়। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে যখন সবাই বলল, 3 দিন আমার কোনো হুঁশ ছিল না। কিছুটা সুস্থ হওয়ার পর মা বাবা আমাকে বাসায় নিয়ে আসে। এরপর আমি কারো সাথে কথা বলতাম না, কারো সাথে মিশতাম না, অন্ধকার রুমেই থাকতাম সারাদিন। এর মাঝে শুনি আনহার বাবা মা আমাকে পুলিশে দিতে চেয়েছিল, কিন্তু তানহা উনাদের বোঝায় আমার এতে কোনো দোষ নেই। তানহার অনুরোধে আমায় আর কিছু বলে না। আমার বন্ধুরা আমার সাথে কথা বলার অনেক চেষ্টা করে। দেখতে দেখতে একটা বছর চলে গেছে। মা বাবার জোড়াজুড়িতে এমবিএ পড়াটা আবার শুরু করলাম। ভার্সিটিতে শুধু এক্সাম দিতে যেতাম। মা বাবার মুখের দিকে তাকিয়ে কোনো রকম পড়ে এমবিএ ফাইনাল এক্সামটা দিলাম। রেজাল্ট খুব একটা ভালো হয়নি। বাবার কথা মতো আমাদের বিজনেসেই জয়েন করলাম। আস্তে আস্তে কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। কাজের বাইরে কারো সাথেই তেমন কোনো কথা বলতাম না। এইভাবেই আমার দিন কাটছিল। একদিন বিজনেসের ঢাকার বাইরে ছিলাম। মা ফোন দিয়ে বলল বাবার নাকি স্ট্রোক হয়েছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব বাসায় আসতে বলল। সাথে সাথে আমি বের হই, তখন হয় আরেক ঝামেলা। আমার গাড়িটা চালু হচ্ছিল না কোনোভাবেই, তাই কোনো উপায় না পেয়ে বাসে করে বাসায় পৌঁছাই। তারপর বাবার কাছে গেলাম। বাবার পাশে কিছুক্ষণ বসার পর বাবা বলল, আমার একটা শেষ ইচ্ছে পূরণ করবি? আর কতক্ষণ আছি তা তো জানি না। আমি বললাম, কি বলছো এইসব, তোমার কিছু হবে না, তোমার জন্য আমি সব করতে পারি, বল কি করতে হবে। বাবা বলল, তোকে বিয়ে করতে হবে, এটাই আমার শেষ ইচ্ছে। আমি বললাম, কি বলছো এইসব, তুমি তো সবটাই জানো, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। বাবা উত্তেজিত হয়ে বলতে লাগল, সব বাবা মাই তো চায় তার সন্তানের একটা সুন্দর সংসার। আর কিছু বলার আগেই বাবা আবার অসুস্থ হয়ে পড়েন। আমি কোনো উপায় না পেয়ে ডাক্তার আঙ্কেলকে কল দিলাম। ডাক্তার আঙ্কেল এসে বাবাকে চেক আপ করে একটা ঘুমের ইনজেকশন দিয়ে দিল। ডাক্তার আঙ্কেল রুমে থেকে বেরিয়ে আমায় বললেন, শুনো কুয়াশা, তোমার বাবাকে কোনোভাবেই উত্তেজিত করা যাবে না, তাহলে এর ফল ভালো হবে না, তখন কারোরই কিছু করার থাকবে না। তাই তোমার বাবাকে যতটা আনন্দে রাখা যাবে ততই মঙ্গল। আচ্ছা, আমি এখন আসছি, কোনো সমস্যা হলে সাথে সাথে জানিও। আঙ্কেল চলে যাওয়ার পর আমি ভাবতে লাগলাম, এখন আমার কি করা উচিত। নিজের জন্য বাবার কোনো ক্ষতি হবে এটাও হতে পারে না। এইসব ভাবতে ভাবতে চোখ কখন লেগে যায় জানি না। সকালে ঘুম ভাঙলে উঠে বাবার রুমে যাই। বাবা আমাকে দেখে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। আমি পাশে বসে বাবাকে ডাকি, বাবা ও বাবা শুনো, কিন্তু বাবা কোনো কথা বলছে না। তারপর আমি বললাম, তুমি যা বলবে আমি তাই করব। বাবা আমার দিকে তাকিয়ে বলল, সত্যি? তুমি বললে আমি এখনই বিয়ে করব। এখন না, 2 দিন পর করলেই হবে। আমার বন্ধুর মেয়ে আছে, দেখতে খুব সুন্দর, আচার ব্যবহারও খুব ভালো, ওইখানে ছবি আছে, দেখে নে। না থাক, তোমরা দেখেছ তাতেই হবে।
এই বলে আমি রুম থেকে বের হয়ে আসি। তারপর তোমাকে না দেখেই আমাদের বিয়েটা হয়ে গেল। বিয়ের দিনই আমি আনহার কথা তোমাকে বলতাম, কিন্তু বলতে যাব তখনই দেখি তোমার গালে তিল। এই তিলের জন্যই আমি আনহাকে হারিয়েছি। কারো গালে তিল দেখলে আমার মাথা ঠিক থাকে না, তাই তোমার গালে তখন তিল দেখে আমার মাথা গরম হয়ে যায়। তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। সবকিছু শোনার পর আর্নিতার চোখ থেকে পানি পড়ছে। তার কোনো কথা বলার ভাষা নেই। কিন্তু আর্নিতা এটা বুঝতে পারছে না, এতদিন তাহলে কে তাকে আটকে রাখল? কেনই কুয়াশার সম্পর্কে এত কিছু বলল? তার উদ্দেশ্যই বা কি? সে কি তাহলে কুয়াশার কোনো ক্ষতি করতে চায় নাকি অন্য কিছু? আর্নিতা কুয়াশাকে এইসব কথা বলতে যাবে, কিন্তু পরে ভাবে এখন বলা ঠিক হবে না। এখন মানুষটার মনের অবস্থা ভালো না, তাকে কিছুক্ষণ একা থাকতে দেওয়া প্রয়োজন। এই ভেবে আর্নিতা রুম থেকে বের হতে নিলে কুয়াশা তার হতে ধরে তাকে আটকায়। তুমি কি পারবে আমাকে নতুন করে সুযোগ দিতে? পারবে আমার অতীত মেনে নিয়ে সারা জীবন পাশে থাকতে? পারবে আমাকে ভালোবাসতে? নাকি দূরে চলে যাবে? যদি যেতে চাও তাহলে যেতে পারো, তোমাকে আটকানোর যোগ্যতা আমার নেই। আমি জানি তোমার সাথে যা করেছি তা ক্ষমার অযোগ্য। শুধু একটাই কথা বলবো, কখন তোমাকে ভালোলেসে ফেলেছি নিজেও জানি না। এতদিন তুমি না থাকায় বুঝেছি আমার জীবনে তোমার মূল্য। কুয়াশার কথাগুলো শুনে আর্নিতা কি বলবে বুঝতে পারছে না। কিছু না বলে সে কুয়াশাকে শক্ত করে জড়িয়ে ধরল। কুয়াশা একটু অবাক হয়ে যায়। সে এই মুহূর্তে এটা আশা করেনি। সে ভেবেছিল আর্নিতা হয়তো তাকে ছেড়ে সারা জীবনের মতো চলে। ভোবলা, কি ভেবেছিলেন এত সহজেই আপনাকে ছেড়ে চলে যাব? যতই খারাপ ব্যবহার করতেন তবুও যেতাম না। একটু আগে তাহলে কে যেতে চেয়েছিল? না মানে তার পিছনে তো একটা কারণ ছিল। যাই হোক, এখন বলতো তুমি এতদিন কোথায় ছিলে? আর ওই কথাগুলো কেন বললে? এখন বাদ দেন তো, অনেক সময় পাবেন শোনার জন্য। না, এখনই বলো। তুমি বললে অনেক হিসেব মিলবে। ওই দিন আপনি বের হয়ে যাওয়ার পর আমার কেবিনে একটা মেয়ে আসে। মেয়েটার মুখটা ঢাকা ছিল ও চোখে চশমা পরা ছিল, তাই বুঝতে পারিনি মেয়েটা কে। আমার কাছে এসে জিজ্ঞাসা করল, কেমন আছো আর্নিতা? আমি কিছু বলার আগেই মুখে একটা রুমাল চেপে ধরে। তারপর কিছু মনে নেই। চোখ মেলে যখন তাকাই একটা অচেনা জায়গা দেখতে পাই। একটা রুমে আমাকে আটকে রাখা হয়েছিল। সেখানে তখন কেউ ছিল না। কিছুক্ষণ পর ওই মেয়েটা আসে। মেয়েটা আমাকে বলল, তুমি ভাবছো তো আমি কে? তোমাকে এখানে কেন এনেছি? আমার উদ্দেশ্য কি? আমি হলাম কুয়াশার প্রেমিকা। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। তোমাকে এখানে এনেছি তার কারণ তুমি আমাদের পথের কাঁটা। কুয়াশার বাবা জোর করে তোমার সাথে বিয়ে দিয়েছে, তাই তোমাকে সরানোর জন্য আমরা প্ল্যান করে তোমাকে কিডন্যাপ করিয়েছি। এইসব বলার সময় মেয়েটার ফোনে একটা কল আসে। আমাকে বলে, দেখছো আমাকে কত ভালোবাসে। একটু আগে কথা হলো, আবার কল দিয়েছে। মেয়েটা আমাকে ফোন দেখালো, আমি দেখলাম তোমার নাম লেখা। ফোনটা রিসিভ করে বলতে লাগলো, হ্যাঁ বেবি, এখানে সব ঠিক আছে। তোমার বউ আমার সামনেই আছে। তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তারপর ফোনটা রেখে দিল, আর মেয়েটাও চলে গেল। এভাবে কতদিন চলতে লাগল। আমি ওখান থেকে পালানোর অনেক চেষ্টা করি, আর একদিন সুযোগও পেয়ে যাই। পালিয়ে অনেক কষ্টে বাসায় পৌঁছাই। এতদিন কিছু না খাওয়ার ফলে শরীর দুর্বল হয়ে গেছে।
যার ফলে বাসায় পৌঁছানোর পর অজ্ঞান হয়ে যাই। তারপর তো জানেনি। বলো কি? মেয়েটা কে? আমি কিছু বুঝতেছি না। জানো ওই দিন কি হয়েছে? কি? আমার ফোনে তো একটা কল আসলো। বলল অফিসে ঝামেলা হয়েছে। আমাকে তখনই যেতে বলল। তোমার জোরাজুরিতে আমি যেতে বাধ্য হলাম। কিন্তু অফিসে গিয়ে দেখি সব ঠিক আছে। আর যে নাম্বার থেকে কল দেওয়া হয়েছিল সেটা অফিসের কারো না। আর নাম্বারটা বন্ধ। তার কিছুক্ষণ পর কথা কল দিয়ে বলে তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর আমি ভেবেছিলাম দুটো কাহিনীর কোনো না কোনো মিল আছে। এখন সিউর হলাম। কে এই কাজগুলো করছে? আর তার উদ্দেশ্যই বাকি। কুয়াশা কিছু বলার আগেই বাইরে থেকে কথা ডাক দিল। ভিতরে আসা যাবে কি? হুম, আসো। বৌনি, তোমার জ্ঞান ফিরেছে। জানো এতদিন কত টেনশনে ছিলাম। আর ভাইয়া, তুমি বৌনিকে খেতে না দিয়ে প্রেম করছো। ডাক্তার কি বলে গেছে মনে নেই? ওহ, সরি। আমার খেয়াল ছিল না। হুম, থাকবেও না। বৌনি, তুমি বসো। আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তোমার কষ্ট করতে হবে না ননদিনী। আমি নিচে নেমে খেতে পারবো। হুম, জানি আমি। কিন্তু তোমার নিচে নামা একদম নিষেধ। অতি প্রয়োজন ছাড়া বিছানা থেকেও নামতে না করছে ডাক্তার আঙ্কেল। তোমার শরীর অনেক দুর্বল। আরনিতা আর কিছু বলল না। কথা খাবার আনতে চলে গেল। কথা খাবার নিয়ে রুমে ঢুকল আর সাথে আয়ান। কি খবর আরও? তোর জন্য কত চিন্তায় ছিলাম জানিস। হুম, এখন ভালো আছি। তুই কখন আসলি? মাত্রই আসলাম। চলে যাব এখনই। আসছেন যখন আজ আর যাওয়া হচ্ছে না। কয়েকটা দিন থাকতে হবে। কুয়াশা: না ভাই, পরে একসময়ে থাকব। কোনো না শুনব না। যা বলেছি তাই হবে। তুমি থাকলে আরনিতারও ভালো লাগবে। ডাক্তার ওকে হাসি খুশি রাখতে বলেছে। আচ্ছা ভাই, থাকব। আয়ান চলে যাচ্ছে। বেশ কয়েকদিন ছিল এ বাসায়। এই কদিনে কথার সাথে তার বেশ ভাব হয়েছে। মনের দিক দিয়ে দুজনে অনেকটা এগিয়ে গেছে। তা সবার চোখেই পড়েছে। কিন্তু কেউ কিছু বলেনি। আয়ান বাসা থেকে বের হতে যাবে তখনই তার বাবা মা এ বাসায় প্রবেশ করে। আয়ান তার মা বাবাকে দেখে অবাক হয়ে বলল, তোমরা এখানে? আমাকে তো বললে না তোমরা আসছো। তুই কি আমাদের সবকিছু বলিস? যে আমাদের বলতে হবে। আর কি ভেবেছিস তোর কাজকর্মের কোনো খোঁজ খবর আমরা রাখি না? আয়ানের বাবা: কি বলছো এই সব? তুই ভালো জানিস কি বলছি আমরা। আমি কি কিছুই বুঝতেছি না? এখন তো বুঝবিই না। সত্যি বুঝতেছি না। একটু বুঝিয়ে। আয়ানকে থামি দিয়ে আরনিতা বলল, তোর এখন এত বুঝতে হবে না। ফুপ্পি ফুপাকে আগে ভিতরে আসতে দে। আয়ান আর কিছু না বলে দরজার সামনে থেকে সরে দাঁড়াল। আয়ানের বাবা মা ভিতরে প্রবেশ করল। কুয়াশার বাবা তাদের উদ্দেশ্য বলল, আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। কিরে মা, এখন কেমন আছিস? এই তো ফুপ্পি, ভালো আছি। তোর জামাই কোথায়? দেখছি না তো। কুয়াশা তো উপরে। ওহ, তুমি বসো, আমি ডাক দিয়ে নিয়ে আসছি। আরনিতা ডাকতে যাবে তখন কুয়াশা ও কথা নিচে নেমে আসছে। ওই তো চলে আসছে। আমার আর যেতে হলো না। ফুপ্পি, এ হচ্ছে কুয়াশা আর এইটা হচ্ছে আমার ননদিনী কথা। আর কুয়াশা, এরা হচ্ছে আমার ফুপ্পি ফুপা, মানে আয়ানের মা বাবা। কথা আয়ানের কাছে গিয়ে ফিসফিস করে বলতেছে, তোমার বাবা মা আসবে বললে না তো?
আমি জানলে তো তোমাকে বলবো। আর হঠাৎ করে কেন আসলো তাই বুঝতেছি না। দুজনে ফিসফিস করে বলতেছ। জোরে বলো, আমরাও শুনি। আরনিতার কথা শুনে সবাই মুচকি হাসছে। কথা ও আয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরনিতা, আমি বের হচ্ছি। আমার জরুরি একটা কাজ আছে। বাবা মা আশায় বের হতে পারলাম না। অনেক দেরি হয়ে গেছে। তোর জরুরি কাজ পড়ে হবে। আগে তোর এতদিনের কাজের হিসেব নিকাশ হোক, তারপর অন্য কিছু। আয়ানের বাবা, আমি আবার কি করলাম? না কিছু না। তাহলে বললে যে? ওই সব বাদ দে, পড়ে দেখা যাবে। এখন আমাদের সাথে চল। কোথায়? তোর জন্য মেয়ে দেখতে যাব। আমরা দেখেছি, আমাদের পছন্দ হয়েছে। এখন তোর পছন্দ হলে আজকে বিয়ের তারিখ ঠিক করে আসব। কি বলছো তোমরা? আমাকে না বলে এত কিছু করে ফেলেছ। আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আয়ান কিছুটা রেগে গেছে। কেন সম্ভব না? সম্ভব না মানে সম্ভব না। আমি কথাকে ভালোবাসি। রাগের মাথায় কথার নাম বলে এখন চিন্তায় পড়ে গেল। মনে মনে বলছে কি করলাম এইটা। কথার নাম এখন বলা ঠিক হয়নি। সবাই একদম চুপ করে আছে। তা দেখে কথা ও আয়ানের ভয় আরও বাড়ছে। কি হবে এখন তারা বুঝতেছে না। কথার বাবা কথাকে জিজ্ঞেস করল, তুইও কি আয়ানকে ভালোবাসিস? কথা কি বলবে বুঝতেছে না, তাই চুপ করে দাঁড়িয়েই আছে। কি হলো? কিছু বল। কথা একবার আয়ানের দিকে তাকিয়ে মাথা নাড়ল। তা আমরা যদি তোদের বিয়ে দিতে রাজি না হই তখন কি করবি তোরা? কথা এবার ভয় পেয়ে কান্নাই করে দিল। ননদিনী, বাচ্চাদের মতো কান্না করো কেন? ও তো একটা গাধী, তাই কান্না করতেছে। কুয়াশা, ভাইয়া, ভালো হচ্ছে না কিন্তু। কথা, মা এদিকে এসো। আয়ানের মা। কথা আয়ানের দিকে তাকালে আয়ান ইশারায় যেতে বলে। বসো এখানে। এভাবে কেউ কান্না করে নাকি? তা এই পাগলটাকে কি সারা জীবন সামলাতে পারবে? কথা কি বলবে বুঝতেছে না। ভয়ও হচ্ছে, লজ্জাও লাগছে। তাই মাথা নিচু করে চুপ রইল। ওরা যখন দুজন দুজনকে ভালোবাসে তাহলে তো আমাদের আর কোনো আপত্তি থাকার কথা না। আর আয়ানের ব্যবহার, আচার আচরণও আমাদের খুব ভালো লেগেছে। আপনারা কি বলেন? কথার বাবা, আমরা আর কি বলবো। এত মিষ্টি একটা মেয়ে এই পাগলটাকে ভালোবাসে, এটাই তো অনেক। আয়ানের বাবা, তা ননদিনী এবার কান্না থামাও। তোমরা দুজন দুজনকে পছন্দ করো, আমরা সবাই আগেই বুঝেছি। তাই বাবা মা এ বিষয়ে আমার ও কুয়াশার সাথে কথা বলে আমরা সবাই মিলে তোমাদের দিয়ে সব বলানোর জন্য প্ল্যান করি। আর বাবার কথা মতো ফুপ্পি ফুপাকে ফোন করে সবটা জানাই ও প্ল্যানের কথাটাও বলি। তোমরা যাতে কিছু না বুঝো সেভাবেই সবাই কাজ করি। আর তোমরাও আমাদের ফাঁদে পা দেও। কথা ও আয়ান সবটা শোনার পর যেন আকাশ থেকে পড়ল। আর সবাই হাসতেছে। সবাই কি বোকাটাই না বানালো ওদের। দুই পরিবারের সম্মতিতে 15 দিন পর বিয়ের তারিখ ঠিক হল। সবাই খুব খুশি। আয়ান বাবা মার সাথে বাড়ি চলে গেল। দেখতে দেখতে বিয়ে চলে এলো। আজ কথার গায়ে হলুদ। আরনিতা একটু বেশি চাপে আছে। একমাত্র ননদের বিয়ে, অপরদিকে তারই ফুফাত ভাইয়ের সাথে। এদিকে তার শরীরটা হঠাৎ আজকেই খারাপ লাগছে। কয়েকবার বমি করে, তার শরীর এখন বড্ড ক্লান্ত। কথা কি যেন খুঁজে না পেয়ে আরনিতাকে ডাকছে, কিন্তু সে উঠে যাওয়ার মতো শক্তি পাচ্ছে না। উঠে যেতে নিলে সে ফ্লোরে পড়ে যায়। কথা আরনিতাকে খুঁজতে খুঁজতে রুমে এসে দেখে আরনিতা ফ্লোরে পড়ে আছে। কুয়াশা ডাক্তার আঙ্কেলকে কল দিয়ে না পেলে
সে আর্নিতাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। কথা গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হতে অনেকক্ষণ বাকি, তাই সাথে সে গেল। ডাক্তার আর্নিতার চেক আপ করতেছে। কুয়াশার অবস্থা এতক্ষণে পাগল প্রায়। আর্নিতার কি হলো সে বুঝতে পারছে না। একটার পর একটা বিপদ মেয়েটার হতেই থাকে। ডাক্তার রিপোর্ট দেখতে দেখতে বের হচ্ছে। ডাক্তার এসে কি বলবে সে নিয়ে কুয়াশা খুব চিন্তায় আছে। ছোট একটা প্রাণ পৃথিবীতে আসার অনুভূতিটা অন্যরকম। সেই অনুভূতিটা এখন কুয়াশার আর্নিতার হচ্ছে। ডাক্তার বলল ছোট একটা প্রাণ পৃথিবীতে আসছে। হ্যাঁ, আর্নিতা মা হতে চলছে। বাড়িতে এখন কথার বিয়ের আনন্দের থেকে এই আনন্দই বেশি। কুয়াশা বাসায় এসে আর্নিতাকে কিছু খাইয়ে রুমে শুইয়ে রেখে দরজা বাহির দিয়ে বন্ধ করে দিয়েছে। কারণ বাইরে গেলে কোনো না কোনো কাজ করবেই। কথার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে। আর্নিতাকে এখন কুয়াশা বের করেছে। কোলে তুলে এনে কথার পাশে বসিয়ে দিয়েছে। আর বারণ করছে উঠতে। কুয়াশা একটু দরকারে কোথায় যেন যায়। হলুদ অনুষ্ঠান শুরু হয়েছে, কিন্তু হলুদের বাটি খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আর্নিতা হলুদের বাটি খুঁজতে যায়। ভালো করে সব জায়গায় খুঁজে পেয়েও যায়। হলুদের বাটিটা নিয়ে আসার সময় আর্নিতা কিছুটা দূরে একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটার মুখটা ঢাকা। হঠাৎ তার মনে পড়ে কিডন্যাপ করার মেয়েটার কথা। কিন্তু মেয়েটা এখানে কি করছে? কিছু একটা ভেবে আর্নিতা মেয়েটার পিছু নেয়। মেয়েটার পিছু নিতে নিতে অনেক দূরে চলে আসে। হাঁটতে হাঁটতে আর্নিতা হোঁচট খেয়ে পড়ে যায়। না, পড়ে নি, কুয়াশা ধরে ফেলেছে। আর্নিতাকে সোজা করে দাঁড় করিয়ে, তোমাকে আমি ঘর থেকে বের হতে না করেছি, আর তুমি এখানে কি করছো? মেমে, কুয়াশা রেগে কথা বলায় আর্নিতা বেশ ভয় পেয়ে গেছে। কি মেমে করছে? ঠিকভাবে কথা বলো। না মানে মেয়েটা? কোনো মেয়েটা? আমাকে কিডন্যাপ করেছিল ওই মেয়েটা। কোথায়? আর্নিতা দেখে মেয়েটা এখানে আর নেই। এখানেই ছিল। আমি কথার হলুদের বাটি আনতে গিয়ে দেখি মেয়েটা আমার সামনে। আমি মেয়েটার পিছু নিতে নিতে এতদূর চলে আসছি, বুঝি নাই। তোমার কি কোনো বুদ্ধি নেই? কাউকে কিছু না বলে এই শরীর নিয়ে একা একা চলে আসছো। আমি সময় মতো না আসলে এখন কি হতো চিন্তা করছো। আর মেয়েটাও তো তোমার কোনো ক্ষতি করে দিতে পারত। তুমি এখন একা না, আরেকটা প্রাণ আছে তোমার সাথে। এইটুকু তো মাথায় থাকা উচিত ছিল। সরি। দেখ, এখানে শরীর কিছু না। একটার পর একটা বিপদ আমাদের আসতেছে। আমাদের তো একটু সতর্ক থাকতে হবে। হুম। এখন আর হুম বলতে হবে না, বাসায় চলো। এদিকে সবাই আর্নিতাকে খুঁজে পাচ্ছে না, তাই খুব চিন্তায় আছে। কুয়াশা আর্নিতাকে নিয়ে বাসায় আসল। সবাই জিজ্ঞেস করছে কোথায় গেছিলি তোরা কাউকে কিছু না বলে। কুয়াশা বলল এই তো সামনেই। তোমরা হলুদের অনুষ্ঠান শেষ করো। আর কিছু না বলে আর্নিতাকে নিয়ে রুমে চলে গেল। আর্নিতাকে সকাল থেকে কথার পাশে বসিয়ে রেখেছে। আর্নিতার এখন মনে হচ্ছে তারও আজ বিয়ে। নতুন বউয়ের মতো বসে আছে। আয়ানরা সবাই চলে আসছে। সবাই কত মজা করছে, কিন্তু সে চুপ করে বসে আছে। কথা আর্নিতাকে বলছে, বৌমনি বলো তো একটু পর আমাদের সম্পর্কটা কি হবে? কেন কি হবে? তুমি আমার বড় ভাইয়ের বউ। এই হিসেবে আমি তোমার ননদ ও তুমি আমার ভাবি। আর অপরদিকে আয়ান তোমার বড় ভাই। তাহলে আমি তোমার ভাবি ও তুমি আমার ননদ। হুম। তাহলে আমরা কে কাকে কি বলবো? ফাজিল। যত ফাইজলামি কথা তোমার মাথায় আসে। না বৌমনি, ফাইজলামি না, সত্যিই আমি কনফিউজডে আছি। আগে যা বলা হতো তাই থাকবে, নতুন করে আর কোনো কিছুর দরকার নেই।
ফাজিল মেয়ে, এখন সাজো, পরে না সেজেই বিয়ে হয়ে যাবে। কথার সাজগোজ শেষ, এখন তাকে বাহিরে নিয়ে যাওয়া হচ্ছে। কুয়াশা এসে বলল কিছু সময়ের জন্য আর্নিতা বাহিরে যেতে পারবে, কিন্তু তার চোখের আড়ালে না। কথা আয়ানের বিয়ে সম্পূর্ণ হল, এখন কনে বিদায়ের পালা। সবার হাসিমুখটা এখন কান্নায় পরিণত হয়েছে। কথা চলে যাওয়ার পর কুয়াশা আর্নিতাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। আর্নিতা কান্না করতে করতে কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। আর্নিতা বাসায় ফেরার পথে কুয়াশার বুকে মাথা রেখে ভাবে এত সুখ কি তার কপালে সইবে। কেন জানি তার মনের ভিতরটা কেমন করছে, মনে হচ্ছে নতুন কোনো বিপদ তার আঙ্গিনায়। বাসায় প্রবেশ করে বড় ধরনের একটা শখ খেল কুয়াশা। দরজা খুলেই একটা মেয়ে তাকে জড়িয়ে ধরল। মেয়েটার মুখ এখনো দেখেনি এখনো। কুয়াশা কিছুটা সংকোচ বোধ করে মেয়েটাকে দূরে সরিয়ে দিল এবং কিছুটা অবাক হল, কারণ মেয়েটা অন্য কেউ না, তানহা। তানহা, তুমি এখানে হঠাৎ করে কিছু না বলে চলে আসছো যে? আর তোমার এই ব্যবহারের মানে কি? তুমি আজও আমায় চিনতে পারছো না কুয়াশা? বুঝলাম না, কি বলছো? তোমাকে না চিনার কি আছে? সত্যিই কি চিনছো, নাকি বুঝতে পারছো আমি কে? একটু ভালো করে খেয়াল করলেই হয়তো বুঝতে আমি কে। কুয়াশা মেয়েটার কথা শুনে কিছুটা অবাক হয়ে ভালো করে দেখে। মেয়েটাকে ভালো করে দেখে কিছু বুঝেও যেন সে বুঝতে পারছে না। কি হচ্ছে তার সাথে? কি হলো কুয়াশা? কিছু বলো। তুমি কি সত্যিই চিনছো না আমায়, নাকি চিনেও না চিনার ভান করছো? কে তুমি? আমি কে? সত্যিই তো আমি কে, যার জন্য জীবন থেকে এতগুলো সময় হারিয়ে গেছে, যার জন্য এতগুলো দিন আপনজনদের ছেড়ে দূরে থাকতে হয়েছে, যার জন্য বেঁচে থাকা সত্ত্বেও মৃত ছিলাম, যার জন্য এতদিন এই শহরে থেকেও জানতাম না আমার পরিচয়। সেই আজ বলছে আমি কে। তাহলে আমি আর কি বলবো? আনহা। না, কেউ না আমি। আমারই ভুল হয়েছে। সবকিছু মনে পড়ার সাথে সাথেই তোমার কাছে চলে এসেছি। আমারই বোঝা উচিত ছিল তুমি এই আনহাকে এত তাড়াতাড়ি ভুলে যাবে। কুয়াশা আর কিছু না বলে আনহাকে জড়িয়ে ধরে, আবার কিছু একটা মনে করে ছেড়ে দেয়। আনহা, তোমাকে কিছু বলার আছে। হ্যাঁ, বলো। একটু ওয়েট। কুয়াশা আর্নিতাকে চারদিকে তাকিয়ে খুঁজতে লাগল। ও এতক্ষণ এখানেই ছিল, কোথায় চলে গেল? মা বাবা, তোমরা কি আর্নিতাকে ভিতরে ঢুকতে দেখেছ? না তো, আমি তো আনহার কথা শুনতে শুনতে ওর দিকে খেয়ালই করিনি। মা, আমিও। আর ও ভিতরে আসলে তো কারো না কারো চোখে পড়তই। দেখ বাবা, মেয়েটা আবার এই শরীর নিয়ে কোথায় চলে গেল? বাবা। কুয়াশা, এই আর্নিতাটা কে? আমি যতটুকু জানি তোমার একটাই বোন নাম কথা। তাহলে ও আমার স্ত্রী? মানে? তোমার সাথে এ বিষয়ে এসে কথা বলছি। আমার এখন আর্নিতা কোথায় তা খুঁজে বের করা প্রয়োজন। মা, তুমি একটা রুমে থাকতে দেও, আমি আর্নিতা নিয়ে এসে এ বিষয়ে কথা বলছি। কুয়াশা কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বের হয়ে গেল আর্নিতার খুঁজে। বেশিক্ষণ হয়নি আর্নিতাকে খুঁজে পাচ্ছে না, এত তাড়াতাড়ি বাসায়ও চলে যেতে পারেনি। তাই কুয়াশা আর আর্নিতার বাবা মাকে কল দিল না। হ্যাঁ, আর্নিতা দরজায় দাঁড়িয়ে সবটা দেখে, সবটা শুনে। এরপর এক মুহূর্তও সেখানে থাকার সাহস পেল না। কুয়াশার জীবনে তার ভালোবাসা ফিরে এসেছে, তাহলে কোনো অধিকারে সে তার জীবনে থাকবে? শরীর খারাপ আগে থেকেই, তারপর ওই সব, আর এখন এতটা পথ হাঁটতে হচ্ছে। মনে হচ্ছে আরেক পা এগুলেই সে পড়ে যাবে।
হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পায়। পিছনে ফিরে তাকায় সে। দাঁড়ান। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? হাতটা ছাড়েন। কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে উঠো। না, উঠব না। আপনার সাথে কেন যাব আমি? কেন যাবে মানে? তুমি আমার স্ত্রী, আমার সাথে যাবে না তো কার সাথে যাবে? আপনার জীবনে আপনার ভালোবাসার মানুষ ফিরে এসেছে। এখন আমি কার সাথে যাব? কোথায় যাব? এগুলো আপনার ভাবার দরকার কি? অবশ্যই দরকার আছে। আনহা আমার অতীত আর তুমি আমার বর্তমান ও ভবিষ্যৎ। আরনিতা চুপ করে আছে, হয়তো অভিমানে। এখানে আর কোনো কথা না। যা বলার বাসায় গিয়ে বলবে। ডাক্তার তোমাকে বিছানা থেকে নামতে নিষেধ করেছে। আর তুমি একা একা হেঁটে এতদূর চলে এসেছ। আমার সাথে রাগ করে আমার রাজকুমারীকে কষ্ট দিচ্ছ কেন? কে বলেছে এইটা রাজকুমারী? এইটা হলো আমার রাজকুমার। না, রাজকুমারী। আমি বলছি তো রাজকুমার। তাহলে দুইটা একসাথে হলে কেমন হবে? ভাবনাটা খারাপ না। তা রাজকুমারীর মায়ের কি রাগ কমেছে? তাহলে গাড়িতে উঠেন। আরনিতা একটা ভেংচি দিয়ে গাড়িতে উঠল। আরনিতা ও আনহা মুখোমুখি। দুজনেই নিশ্চুপ। সবকিছু শোনার পর এখন আনহার কি বলা উচিত হয়তো সে বুঝছে না। সময় ও স্রোত কারো জন্য থেমে থাকে না। কুয়াশারও এতে দোষ নেই, আনহা তো সবার কাছে মৃত ছিল এতদিন। হয়তো ভাগ্যে এটাই লেখা ছিল। আরনিতা পারলে আমাকে ক্ষমা করে দিও। না জেনে কিছু সময়ের জন্য তোমাদের মাঝে চলে এসেছিলাম। আমি আগে জানলে কখনো আসতাম না। আমি চলে যাচ্ছি, সুখে থেকো তোমরা। তুমি শুধু শুধু ক্ষমা চাচ্ছ কেন? এতে তো তোমার কোনো দোষ নেই। আর এত রাতে কোথায় যাবে? কালকে সকালে কুয়াশা তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসবে। তুমি দেখতে যেমন মিষ্টি, কথাও তেমন মিষ্টি। আচ্ছা, কালকেই যাব। ঘণ্টা দুয়েক আগে কুয়াশা আনহাকে পৌঁছে দিতে গেছে, কিন্তু এখনো আসছে না। কুয়াশা আসলে সবাই আয়ানদের বাসার উদ্দেশ্য রওনা দিবে। কুয়াশা বাসায় আসলো, কিন্তু একা না। সাথে আনহাও। আরনিতা কিছুটা অবাক হয়েই কুয়াশার দিকে তাকাল। কুয়াশা কিছু বলার আগেই আনহা বলতে লাগল, আসলে আমার বাবা মা বাসায় নেই। আশেপাশের লোকজন বলল আমেরিকা গেছে কিছুদিন আগে। বাবা মার উইখানের নাম্বার কারো কাছে নেই। আমি এখন কোথায় থাকব? তাই কুয়াশা আমাকে এই বাড়িতেই নিয়ে আসলো। আমি না করেছিলাম কিন্তু ও তো শুনল না। তুমি কিছু মনে করো না, আমি এক্ষুনি চলে যাব। মনে তো অবশ্যই করেছি। আমাকে তোমার এতটাই খারাপ মনে হয়েছে যে কেউ সমস্যায় পড়েছে আর আমি উল্টো তার সাথে খারাপ ব্যবহার করব। না মানে? না মানে কি? এটা তোমারও বাড়ি। তোমার যতদিন খুশি তুমি থাকবে। মা বাবা ভুল কিছু কি বলছি আমি? না, একদম ঠিক বলছ। হ্যাঁ, আনহা, তোমার যতদিন খুশি তুমি থাকবে। কারো কোনো সমস্যা নেই। কুয়াশার বাবা। সবাই গেলেও আরনিতার যাওয়া হলো না। কুয়াশাও যেতে চাচ্ছিল না, তার জোড়াজুড়িতেই গেল। তাকে দেখে রাখার জন্য কুয়াশার মা থাকল। আর আনহাকে সবাই অনেক যেতে বলছিল, কিন্তু গেল না। বেশ কিছুক্ষণ পরে উপরের রুমে কিছু পড়ার শব্দে আনহার মুখের কোনো হাসি দেখা দিল। শব্দ শুনে কুয়াশার মা তাড়াতাড়ি উপরে গেল। শব্দটা আরনিতার রুম থেকেই এসেছে। পিছু পিছু আনহাও গেল। আরনিতা তুলিকে, কুয়াশার বাসায় যে কাজ করে, ধরে দাঁড়িয়ে আছে। কি হয়েছে জানতে চাইলে তুলি বলল, ছোট সাহেব যাওয়ার আগে বলে গেছে যাওয়ার আগে আপামনির যা প্রয়োজন আমি যেন দেই।
আর আপামনির জামা কাপড়গুলো ধুয়ে ছাদে শুকাতে দিয়ে আসি। তাই জামা কাপড়গুলো ধুতে ওয়াশরুমে ঢোকার সাথে সাথে পা পিছলে পড়ে যাই। ওইখানে সাবান পানি আসলো কোথা থেকে বুঝতাছি না খালাম্মা। বলিস কি? খালাম্মা, আপনি ভাবেন আমার জায়গায় আপামনি থাকলে কি হইতো? আমার তো মনে হইতাছে কেউ ইচ্ছা কইরা এই কাজটা করছে। আনহার দিকে তাকিয়ে কথাটা বলল তুলি। আরনিতা তুলির কথা শুনে ভয় পেয়ে পেটে হাত দিল। আচ্ছা তুলি, তুই তোর রুমে যা, আমি তোর জন্যে ঔষধ আর মলম নিয়ে আসছি। সবাই রুম থেকে চলে যাওয়ার পরে আরনিতা তুলির বলা কথাটা ভাবে। কেউ কি সত্যিই এ কাজটা ইচ্ছে করে করেছে? তাহলে কে সে? আনহা? কিন্তু কুয়াশার কাছে যতটুকু শুনেছি আনহা এরকম মেয়ে না। আর মেয়েটাকে দেখে কথা বলে একটু খারাপ মনে হয়নি। আয়ান কথাকে নিয়ে সবাই চলে এসেছে। এ বাসায় যা নিয়ম আছে তা পালন করা হচ্ছে। আরনিতা কুয়াশাকে কি তার মনের প্রশ্নগুলো বলবে নাকি বলা ঠিক হবে না। এগুলো বললে হয়তো কুয়াশা উল্টো তাকে ভুল বুঝবে, তাই কিছু বলল না। বেশ কিছুদিন চলে গেছে। কথা আয়ান মাঝে মাঝে এ বাসায় আসে। আনহা এখনো এখানেই আছে। এর মাঝে আনহার অনেক কাজে আরনিতার সন্দেহ হয়েছে, কিন্তু কাউকে কিছু বলেনি। একদিন সকালে আরনিতা আনহাকে চা দিতে গিয়ে দরজার ফাঁক দিয়ে কিছু একটা দেখে বড় ধরনের শক খেল। সে বুদ্ধি করে হাতে থাকা মোবাইল দিয়ে ভিডিও রেকর্ডিং করে রাখে। কুয়াশা মোবাইলে সবটা দেখার পর রাগে চোখ লাল করে ফেলেছে। এক্ষুনি সে তার কাছে গিয়ে এগুলো করার মানে কি তা জানতে চাইবে। আরনিতা তাকে বুঝায় এখন এভাবে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। আমাদেরও এখন প্ল্যান মতো কাজ করতে হবে, যাতে ও নিজে থেকেই সবটা বলতে বাধ্য হয়। দুজনে প্ল্যান মতোই কাজ করছিল। একদিন সকালে তানহা গালের তিলটা ঢাকার আগেই আরনিতা রুমে চলে আসে। গালে তিল দেখে আরনিতা তানহা বলে ডাক দেয়। কারো গলার আওয়াজ শুনে তানহা পিছনে তাকায়। আরনিতা, তুমি এখানে কি করছো? আমি যাই করি তুমি কি সত্যি করে বলো। আমি আনহা। চিনতে পারছো না? না, তুমি কিছুতেই আনহা হতে পারো না। তুমি তানহা। আমি একদম নিশ্চিত। তুমি তাহলে এতদিন আনহা সেজেছিলে। কিন্তু কেন? তুমি ভুল বুঝছ। আমি আনহা। না, আমি কোনো ভুল বুঝছি না। এতদিন তুমি সবাইকে ভুল বুঝিয়েছ। এখন সব ঠিকঠাক বুঝেছি। তোমার এতদিনের ব্যবহারে আমার সন্দেহ হয়েছিল। আজকে আমি একদম নিশ্চিত হলাম। গালে তিল ঢেকে রাখলেই তানহা থেকে আনহা হওয়া যায় না। তুই যখন তোর স্বামীর প্রাক্তনকে এ বাসায় থাকতে দিলই, তখন ভেবেছিলাম তোর মাথায় বুদ্ধি নেই। এখন তো দেখছি যথেষ্ট বুদ্ধি আছে। তুই যখন সব জেনেই ফেললি তাহলে শোন, কুয়াশা শুধু আমার। কুয়াশাকে পাওয়ার জন্য আমি সব করতে পারি। কি বলছো এইসব? তুই যা শুনলি তাই। তোকে এখন আর বাঁচিয়ে রাখা যাবে না। এর আগে বহুবার চেষ্টা করেছি, কিন্তু তোর ভাগ্য ভালো, তুই বেঁচে গেছিস। এখন তোকে মরতে হবে। এবার আর তুই কোনোভাবে রেহাই পাবি না। তার মানে আমাকে হাসপাতাল থেকে কিডন্যাপ তুমি করেছিলে, তারপর কথার গায়ে হলুদে তুমি এসেছিলে, আর ওই দিন তাহলে ওয়াশরুমে সাবান পানি তুমিই ফেলেছিলে। এই তো মেয়ে সুন্দর মতো সব বুঝে গেছে। এখন তুই মর। এই কথা বলেই তানহা টেবিলে থাকা ছুরিটা হাতে নেয়। না, তুমি আমাকে মারতে পারো না। আমি কি পারি তোর কোনো ধারণা নেই। কুয়াশাকে পাওয়ার জন্য আমি আমার নিজের বোনকে খুন করতে পেরেছি। আর তুই কে? তোকে মারা কাছে কোনো ব্যাপারই না। তোর জন্য আমার এতদিনের সব পরিশ্রম সব জলে যাবে, এটা কিছুতেই হতে পারে না। তুই আমার পথের কাঁটা।
তোকে মেরে ফেললে আমি কুয়াশাকেও পেয়ে যাব আর কেউ কিছু জানতে পারবে না। এই কথাগুলো বলে যেই তানহা আর্নিতার উপর ছুরি চালাতে যাবে তখনই কুয়াশার আগমন ঘটে। আর্নিতা দৌড়ে গিয়ে কুয়াশাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আরে পাগলি, কাঁদছ কেন? আমি আছি তো। আমি থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। একে সবাই রুমে প্রবেশ করে কুয়াশার বাবা মা, তানহার বাবা মা। তানহার বাবা গিয়ে তানহাকে একটা থাপ্পড় মেরে বলতে লাগল, তুই আমার মেয়ে, এটা ভাবতে আমার লজ্জা করছে। আমার মেয়েটা কি অন্যায় করেছিল যে তুই মেরাই ফেললি? তানহা এখনো নিজেকে বাঁচানোর বলছে, আমি কাকে খুন করলাম? আনুকে তো কুয়াশা ধাক্কা দিয়ে ফেলে দিছে। তুই আর কত অভিনয় করবি? এইবার থামো। তুই আর্নিতাকে যা যা বলছিলি আমরা সব শুনেছি। কুয়াশা যখন ফোন করে সবটা বলল, আমি একটুও বিশ্বাস করিনি। এখনো বিশ্বাস হচ্ছে না আমার। এর জন্যেই তুই আমাদের নিয়ে আমেরিকা গেলি। আমাদের রেখেই কাজের বাহানায় এখানে চলে আসলি। তুই আমার মেয়ে, আমার বিশ্বাস হচ্ছে না। আর্নিতা যদি জীবনের ঝুঁকি না নিত তাহলে আমরা কিছুই জানতে পারতাম না। আর তুই তোর অপকর্মগুলো একটার পর একটা চালিয়ে যেতে থাকতি। এই বলে তানহার বাবা কান্না করতে লাগল। তানহা কিছুক্ষণ চুপ থেকে বলতে লাগল, যমজ মানেই তো দুজন সমান। কিন্তু বাবা মা আনুকেই বেশি ভালোবাসত। কারণ হয়তো আনু পড়াশোনায় ভালো ছিল, আমার থেকে চুপচাপ ছিল। শুধু এই কারণেই কি বাবা মা দু সন্তানকে দুই চোখে দেখবে? আমার কোনো চাহিদার অপূর্ণ ছিল না। কিন্তু বাবা মার ভালোবাসার সাথে কোনো কিছুর তুলনা হয় না। শুধু কি বাবা মা, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবাই শুধু আনহা আর আনহা। আনহাকে খুব হিংসা হতো, তবুও ভাগ্য ভেবে সব উড়িয়ে দিতাম। মনের কষ্টগুলো মনে রেখে সবসময় হাসি মুখেই থাকতাম। যেদিন কুয়াশাকে প্রথম দেখি সেদিনই মনে ভিতরে অন্যরকম অনুভূতি হয়। নিজের অজান্তেই ভালোবেসে ফেলি। ভেবেছিলাম নিজের সব কষ্ট ভোলার জন্য হয়তো কাউকে খুঁজে পেয়েছি। সেই ভাবনা সত্যি হওয়ার আগেই এখানেও আনু চলে আসলো। এবারও চুপ করে দূরে সরে যেতে চেয়েছিলাম। কিন্তু ওদের দুজনকে যত একসাথে দেখতাম ততই কষ্ট বাড়তে থাকে। কষ্টটা কখন যে রাগে পরিণত হয় তা নিজেও জানি না। ঘুরতে গিয়ে যখন ভোর সকালে ওদের একসাথে হাঁটতে দেখি তখন খুব রাগ হয়। তাও নিজেকে সামলে নেই। কিন্তু যখন আনহা কুয়াশার দেওয়া মেসেজটা দেখায় তখন নিজেকে আর সামলাতে পারিনি। আনু বলে, কুয়াশা পাহাড়ের উপর দেখা করতে বলেছে। তাই আনুকে আমার আর কুয়াশার মাঝখানে থেকে সরানোর জন্য বুদ্ধি বের করে ফেলি। আমি ওকে আমার মতো করে সাজিয়ে দেই যাতে কুয়াশা ওর উপর রেগে যায় আর ওকে একটু হলেও ধাক্কা দেয়। আনু যাতে পড়ে যায়। আর আমি ওকে আগেই ঘুমের ঔষধ খাইয়ে দেই যাতে ও নিজেকে সামলাতে না পারে। সবকিছু আমার প্ল্যান মতোই হচ্ছিল। কুয়াশাও ওকে ধাক্কা দিল, কিন্তু উল্টো দিকে। তাই আমি আড়াল থেকে বেরিয়ে এসে আনহাকে ফেলে দেই। আনহাকে মেরেও কুয়াশার জীবন থেকে আনহাকে সরানো যাচ্ছিল না। তারপর আমি নতুন প্ল্যান করি। কিছুদিনের জন্য আমেরিকা চলে যাই। ভেবেছিলাম তানহা হয়ে যাব আর আনহা হয়ে ফিরব। যেই ভাবা সেই কাজ। কিন্তু এই কয়দিনে যে এত কিছু ঘটে যাবে তা বুঝতে পারি নাই। দেশে এসে দেখি কুয়াশা বিয়ে করে সুখে সংসার করছে। তাই আগের প্ল্যানের সাথে আরও কিছু প্ল্যান যুক্ত করে ফিরে এলাম কুয়াশার জীবনে আনহা হয়ে। কিন্তু তাতেও কোনো লাভ হলো না। এতদিনে যতটুকু বুঝলাম সবার ভাগ্যে ভালোবাসা থাকে না, আর জোর করে কাউকে পাওয়া যায় না। আমার জীবনে আর কিছুই পাওয়ার নেই আর আমাকেও কারো প্রয়োজন নেই। তাহলে আমি থেকে কি লাভ? এই কথা বলে তানহা হাতে থাকা ছুরিটা দিয়ে নিজের হাত কেটে ফেলে।
দেখতে দেখতে 25 বছর চলে গেল। না, সেদিন তানহার কিছু হয়নি। সেদিন হাসপাতালে নিয়ে যাওয়ার পর তানহাকে আর খুঁজে পাওয়া যায়নি। শুধু একটা চিঠি রেখে গিয়েছিল। তাতে লেখা ছিল, বেঁচে যেহেতু গেলাম, তাহলে পাওয়া না পাওয়ার লড়াইয়ের এই জীবনে বেঁচে থেকেও মৃত হয়ে থাকব। এটাই আমার উপযুক্ত শাস্তি মনে করি। ইতি তানহা। আর্নিতা এই চিঠিটা ফ্রেমে বন্দি করে দেয়ালে টানিয়ে রেখেছে। কেন তার উত্তর সে নিজেও জানে না। এইটা এখানে কেন? এটা কার লেখা? এই তানহাটা কে? এই প্রশ্নগুলো কাব্য তার মাকে এই 25 বছর বয়সে কতবার করেছে সে নিজেও জানে না। সেই যখন থেকে একটু একটু পড়তে পারে তখন থেকে। মা, আজ তো বলো, না হলে কিন্তু তোমাদের সাথে মেয়ে দেখতে যাব না। তোর হবু শাশুড়ির হয়েছে খুশি? মা, একদম ভালো হচ্ছে না। একটু ভালো হচ্ছে না। এখন চল, অনেক দেরি হয়ে যাচ্ছে। কুয়াশা ও আর্নিতা তাদের একমাত্র ছেলে কাব্য আহমেদ, তার জন্য মেয়ে দেখতে এসেছে। পাত্রীকে সবার পছন্দ হয়েছে। পাত্রী মার সাথে কথা বলার জন্য তাকে ডাকা হয়। পাত্রীর মাকে দেখে কুয়াশা ও আর্নিতা একসাথে বলে উঠল তানহা। কাব্য এক রহস্য সমাধান করার আগেই তার জীবনে আরেক রহস্য এসে পড়ল। সমাপ্ত।